আবারও ফিরে এলাম। নেটটা যে কখন চলে গেল বোঝার কোনো উপায় ছিল না আমার হাতে। তো তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি বুঝতে পারছি কোথায় আসলে ক্লাসটা গেছিল। এই যে আহ, এই জায়গায় আমরা শেষ করছিলাম। তোমরা একটু আসো, একটু আসো। হ্যাঁ, আমরা কোথায় শেষ করছিলাম আমি তোমাদেরকে বলি। এখন তো এতক্ষণ ফোনের ডেটা দিয়ে যেতেছিলাম, এর জন্য সেফ ছিলাম। বাট এখন তো বাসার ইন্টারনেট তো ভালো না। 500 টাকার ইন্টারনেট আর কি ভালো হইব? আসো, আমার মনে আছে কোন পর্যন্ত পড়াইছিলাম, দেখো। এই পর্যন্ত আমরা পড়ছিলাম। কোন পর্যন্ত জানো? এই পর্যন্ত, এই পর্যন্ত আমরা এই পর্যন্ত পড়ছিলাম। আসো, আমি অনেক দূর পড়াই চলে গেছি। আমি ওই পেজ শেষ করে ফেলছি। স্বপন আইডি থেকে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তারিখ, প্লেস, এটা মনে রাখতে হবে। কোন তারিখে কোন প্লেসে, এই তারিখগুলো মনে রাখতে হবে তোমাদের। টোটাল 12টা তারিখ, 12টা প্লেসের কথা মনে রাখতে হবে। সাকিন, লাল সালুটা তো আগে পড়াইছি। ক্লাসের শেষে বিলাইটারে দেখাইতে হবে। আচ্ছা, ঠিক আছে, দেখাবো না। এবার একটু আসো, কি বলতেছে দেখো। আহ হ্যাঁ, যে ইংরেজদের 50,000-এর বেশি সৈনিক আছে, ওদের ছোট বিশ্বাসঘাতকের এইটা তো হইছে। এই পর্যন্ত তো হইছে। দেখো, আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম। এখন মোহনলাল আসছে। মোহনলাল এসে বলতেছে, যাবো না। সিরাজ, এমন আশঙ্কা কেন করছেন, জানতে চাইছেন তো? মীর জাফর, ইয়ার লুৎফো খাঁ নিজের সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে, কিন্তু আমার বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না যে ওরা নিজেদের বিরুদ্ধে লড়বে, ইংরেজদের বিরুদ্ধে লড়বে। যে নবাব বলতেছে, সবাই যুদ্ধে জয়েন করছে ঠিক আছে, কিন্তু আমার এই বিশ্বাসটা নাই যে ওরা ঠিক মতো যুদ্ধ করবে। এখন একটু খেয়াল করো। এখন মোহনলাল বলতেছে, সিপা সালারের আরো একটি গোপন চিঠি ধরা পড়ে গেছে। সিপা সালারের আরেকটা গোপন চিঠি ধরা পড়ছে, মানে এখন আগে যেমন স্ক্রিনশট ভাইরাল হইতো, এখন যেমন স্ক্রিনশট ভাইরাল হয়, আগে তো চিঠিপত্র ভাইরাল হয়ে যেত। এটা দেখার পর নবাব একটু আশাহত হয়েছে। এখন বলতেছে, সিরাজ বলছে, বেঈমান! মোহনলাল, ক্লাইভের আরো 3খানা চিঠি ধরা পড়েছে। সে সিপা সালারের জবাবের জন্য পাগল হয়ে উঠেছে মনে হয়। মানে ক্লাইভের আরো চিঠি টিঠি ভাইরাল হয়ে গেছে। তো এই টাইমে হুলুস তুলুস অবস্থা, যুদ্ধের আগ মুহূর্তে এগুলা সব ভাইরাল হইতেছে। এখন বলতেছে দেখো, আহ সিরাজ বলতেছে, সাংঘাতিক লোক এই ক্লাইভ। মতলব হাসিল করার জন্য সাংঘাতিক লোক, মানে হি ওয়াজ ভেরি চালাক ব্রো, ভেরি চালাক। মতলব হাসিল করার জন্য কোন অবস্থার ভেতরে ঝাঁপিয়ে পড়ে, ওর কাছে সবকিছুই যেন বড় রকমের জুয়া। মানে কি? এই লোকটা হচ্ছে জুয়ারি টাইপের, খুব রিস্ক নিতে পছন্দ করে। আর তোমরা জানো যে রিস্ক ইজ প্রপোর্শনাল টু প্রফিট। যত বেশি রিস্ক তত বেশি লাভ। ঠিক আছে? আচ্ছা সিরাজ, এখন মীর মর্দান প্রবেশ করছে, যথারীতি কুর্নিশ করে দাঁড়ালো। মীর মর্দানকে সিরাজের খুব কাছের সেনাপতি। সে বলতেছে, বলো মীর মর্দান, কি খবর নিয়ে এসেছো? মীর মর্দান বলতেছে, ইংরেজ সৈন্য লক্ষ্যভাগে আশ্রয় নিছে, একটা প্লেসে আশ্রয় নিছে সবাই। ক্লাইভ এবং তার সেনাপতিরা উঠেছে গঙ্গা তীরের ছোট বাড়িটায়, এখান থেকে প্রায় 1 ক্রোশ দূরে। তাহলে ক্রোশ শব্দটা তোমরা পাইছিলা বিলাসী গল্পে, মনে আছে তোমাদের? বিলাসী গল্পে প্রথম প্যারাতেই আছে। আচ্ছা, তোমাদের ফৌজ সাজাবার আয়োজন শেষ হয়েছে তো? সিরাজ বলতেছে, কাকে বলতেছে? মীর মর্দানকে। যে তোমরা কি রেডি হইছো তো সবকিছুর জন্য? এখন মীর মর্দান বলতেছে, দেখো, একটা প্রকাণ্ড নকশা নবাবের সামনে মেলে ধরে। প্রকাণ্ড নকশা মানে বুঝো, একটা বিশাল নকশা। হ্যাঁ, বিশাল নকশা। তোমরা কি কেউ বাহুবলী সিনেমাটা দেখছো?
বাহুবলীতে মনে আছে এক মঙ্গোলিয়ান কি পাগল ছাগলের সাথে যখন যুদ্ধ করতে যায়, ওই যে বাহুবলী, তখন একটা ওই যে ওই পাগলটা কেমনে জানি চুম্মা দিয়ে দিয়ে কথা বলে, ওই যে উম্মা ইয়া উম্মা, এইভাবে কথা বলে। তোমার এইসব ডায়লগ কি তোমাদের মনে আছে? তো তখন বাহুবলীর যে ভাইটার নাম জানি কি ভুলে গেছি, আরে কি জানি, আরে যাই হোক, তোমার ওই ভাইটার সাথে যখন যুদ্ধে রাজমাতা, কি জানি রাজমাতার নামও ভুলে, শিবগামী দেবী বলে যে তোমাদের মধ্যে এই যুদ্ধে যে জয়লাভ করে আসবে, মানে যার উদ্যোগে যুদ্ধটা জয়লাভ হবে, তাকে আমি যুবরাজ বানাবো। তখন একটা নকশা বানায়, ওই নকশা বানায় বলে 10,000 হাতি তোমার, 20,000 হাতি আমার, এইরকম একটা নকশা। মীর মর্দান, হ্যাঁ, আহ ভাল্লালদের, হ্যাঁ, এরকম একটা নকশা মীর মর্দান সবাই দেখাইতেছে। এখন বলতেছে দেখো, আমরা সব গুছিয়ে ফেলেছি, নকশা দেখাতে দেখাতে আপনার ছাউনির সামনে গড়বন্দি হয়েছে, যে আপনার ছাউনি যেটা নবাব যেখানে থাকবে তার সামনে কি খুব ভালো মতো প্যারেড ট্যারেড দেওয়া হয়ে গেছে। ছাউনির সামনে মোহনলাল থাকবে, সাফরে থাকবে এবং আমি থাকবো। এই সাফরে হচ্ছে ফ্রেঞ্চ সেনাপতি, ফ্রেঞ্চ, হ্যাঁ ফ্রেঞ্চ। তোমরা জানো যে ব্রিটিশ আর ফ্রান্সের গ্যাঞ্জাম বহুত আগে থেকে, তো এরা বাঙালিদের সাপোর্ট দিতেছে। আর সাফরে এই কারণে সাপোর্ট দিতেছে না, সে বাঙালিদের সাপোর্ট করে। সাফরের যুদ্ধে এই কারণে জয়েন করতেছে কারণ সে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতেছে। ঠিক আছে, আচ্ছা। এইবার দেখো, আরো ডান দিকে গঙ্গার ধারে এই ঢিপিটার উপরে একদল পদাতিক, পদাতিক মানে ইউনিফর্ম, যারা ইউনিফর্ম থাকে, মানে অফিসিয়াল সেনাবাহিনী। পদাতিক আমার জামাই বদ্রি আলী খা, বদ্রি আলী খা কার জামাই? মীর মর্দানের জামাই। তার ডান পাশে গঙ্গার দিকে একটু এগিয়ে নৌবে সিং হাজারি, এই যে একজন সেনাবাহিনীর প্রধান। বাঁ দিক দিয়ে লক্ষ্যবাদ পর্যন্ত অর্ধ চন্দ্রকার সেনাবাহিনী সাজিয়েছে সিপা সালার, রায়দুর্লভ, ইয়ারলুৎফ খা। ওরা সব একসাথে আছে, তার মানে তো ওরা একসাথে যুদ্ধ করবে না। সিরাজ নকশার কাছে একটু সরে এসে পায়চারি করলেন, কত বড় শক্তি তবু তুচ্ছ মীর মর্দান। সিরাজ বলতেছে তারপরও আমার মনে হচ্ছে না আমরা পারবো মীর মর্দান। মীর মর্দান বলতেছে জাহাপনা, কেন বলছেন এই কথা? আচ্ছা, মানে এই জাহাপনা গুলা বলার স্টাইলটা হচ্ছে ওই যে এইভাবে অনেকে বলে না, ভাইয়া বুঝি নেই তো ম্যাথটা, ওই যে এইভাবে মীর মর্দান বল জাহাপনা, কেন বলছেন আপনি এগুলা? এবার কি হয়েছে দেখো, আহ সিরাজ, আমি কি দেখছি জানো, কেমন যেন অঙ্কের হিসাবে ওদের সুবিধার পাল্লা ভারী হয়ে উঠেছে। মীর মর্দান, ইংরেজদের ঘায়েল করতে সেনাপতি মোহনলাল সাফরে আর আমার বাহিনীই যথেষ্ট। কারণ এরা একদম লয়াল, এরা একদম লয়াল এবং সাহসী, যে বলতেছে আমরা থাকলেই তো আমরা কি করতে পারবো, আমরা থাকলেই তো ওদেরকে মেরে দিতে পারবো, আমাদের কি এত বাহিনী দরকার আছে? এটা তো আবেগ। আচ্ছা, সিরাজ বলতেছে দেখো, তা ঠিক নয় মীর মর্দান, আমি জানি তোমাদের বাহিনীতে 5,000 ঘোড়সাওয়ার, 8,000 পদাতিক সেনা রয়েছে। তার মানে বুঝছো যে 5,000 শুধুমাত্র ঘোড়সাওয়ার আছে। ঘোড়সাওয়ার মানে কি? যেই সেনারা ঘোড়ায় করে, মানে যাদের ঘোড়া থাকবে। এছাড়াও 8,000 পদাতিক সেনা আছে, মানে টোটাল 13,000 হয়ে গেল। তারা জানুক, তারা জান দিয়ে লড়বে, কিন্তু সমস্ত অবস্থাটা কি দাঁড়াচ্ছে, এসো তোমাদের সঙ্গে আলোচনা করি। মোহনলাল, জাহাপনা। সিরাজ, মীর জাফরের বাহিনী সাজিয়ে দূরে লক্ষ্যবাগের অর্ধেকটা ঘিরে, যুদ্ধে তোমরা হারতে থাকলে ওরা 2 কদম এগিয়ে ক্লাইভের সাথে মিলবে বিনা বাধায়, যেন নিশ্চিন্তে আত্মীয় বাড়ি যাচ্ছে। মানে মীর জাফর, রায়দুর্লভ, রাজবল্লভ সবাই, উমিচাঁদ, মানিক চাঁদ, ধরো এরা সবাই একত্রে আছে তো, ওদের কানেক্টিভিটি আছে তো। ওরা যদি আলাদা আলাদা থাকতো তাহলে টেনশন কম থাকতো, কিন্তু ওরা তো সব বাহিনী মিলে একসাথে আছে, তাহলে ইজিলি তো ওরা ট্যাকেল দিতে পারবে আমাদেরকে, এবং ওরা তো মিলে যাবে ইংরেজদের সাথে। এবার কি বলতেছে, হ্যাঁ মীর মর্দান তো ছেলে, এটা মেয়ে হবে কেন? কি কস না কস? আরে ঘষেটি টাকা ধার দিছে, এটা তো ধরো
এখন আমিও তো ধরো তোমার ওই যে তোমার যেই ইউএস এর যেই প্রেসিডেন্ট আছে না, কি জানি তার নাম, জো বাইডেন, ওরে তো আমার ভালো লাগে না। কিন্তু বন্ধু যদি আমার কাছে টাকা চায় 5-10 হাজার, আমি তো দিয়ে দিব। কারণ ওর কাছে কি আমি ছোট হবো নাকি? 5-10 হাজার টাকারই কোনো ব্যাপার। জো বাইডেন চাইতেছে, বাট ওরে তো আমি দেখতে পারি না। তো ব্যাপারটা হচ্ছে এরকম। মানে কথা হচ্ছে রাষ্ট্রীয় কাজে লাগবে, নবাব চাইছে দিতে হবে, বাধ্য, ওর কাছে তো অপশন নাই। এখন বলতেছে মোহনলাল জাহাপনা সিরাজ, মীর জাফরের বাহিনী আচ্ছা এটা তো হইছে। মীর মর্দান কি বলতেছে? মীর মর্দান বলতেছে, কিন্তু আমরা হারবো কেন জাহাপনা? সিরাজ, না হারলে ওরা যে তোমাদের উপর ঘুড়ি চালাবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। যাক, শিবিরের কাছে ওদের ফৌজ রাখবার কথা আমি ভাবিও না, কারণ সামনে তোমরা যুদ্ধ করতে থাকলে ওরা পেছনে নবাব শিবিরে দখল করতে এক মুহূর্ত দেরি করবে না। মানে সব দিক দিয়েই চিন্তা করতেছে যে ডানে বামে সামনে পিছে সব দিকে আমাদের বিপদ। এবার কি বলতেছে মোহনলাল, ওদের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে না আনলেই বোধ হয় সিরাজ, এনেছি চোখে রাখার জন্য। মানে মীর জাফরের বাহিনী যুদ্ধক্ষেত্রে না আনলেই তো হইতো, কিন্তু নবাব বলতেছে যে না, ওদেরকে আনছি চোখে রাখার জন্য। আমি যদি রাজধানী ছেড়ে পলাশির প্রান্তরে এসে যুদ্ধ করি, তাহলে ওরা তো রাজধানী এটা করবে। এবার বলতেছে মীর মর্দান, এত চিন্তিত হবার কারণ নেই জাহাপনা, আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না। সিরাজ, আমি জানি, তাই আরো বেশি ভরসা হারিয়ে ফেলেছি। তোমাদের প্রাণ বিপন্ন হবে, অথচ আমি স্বাধীনতা রক্ষা হবে না, এই চিন্তায় আজ বেশি করে পীড়া দিচ্ছে। মোহনলাল, আমরা জয়ী হব জাহাপনা, জয়ী হব, কোনো সমস্যা নাই। সিরাজ, পরাজিত হবে আমি কি তা ভাবছি? আমি শুধু অশুভ সম্ভাবনাগুলা শেষবারের মতো খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করে দেখছি। আগামীকাল তোমরা যুদ্ধ করবে, কিন্তু হুকুম দেবে মীর জাফর, যুদ্ধক্ষেত্রে বাহিনীতে অভ্যন্তরীণ গোলযোগ এড়াবার জন্য যুদ্ধের সর্বময় কর্তৃত্ব সিপা সালারকে দিতেই হবে। যে যুদ্ধের কর্তৃত্ব যদি সিপা সালারকে না দেওয়া হয়, তাহলে সে তো গুটি চালবে, সে তো সেনাবাহিনী ভাগ করে ফেলবে। আমি কর্তব্য স্থির করতে পারছি না, যে আমি আমার লক্ষ্য ঠিক করতে পারছি না, কিন্তু কেন যে পারছি না আশা করি তোমরা বুঝতে পারছো। মীর মর্দান, জাহাপনা। সিরাজ, আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তিতে নয় মোহনলাল, আমার একমাত্র ভরসা আগামীকাল যুদ্ধক্ষেত্রে বাংলার স্বাধীনতা মুছে যাওয়ার সূচনা দেখে মীর জাফর, রায় দুর্লভ, ইয়ার লুৎফখা মনে যদি দেশ প্রীতি জেগে ওঠে, সেই সম্ভাবনাটুকুই, মানে তাদের যদি বিবেক জাগ্রত হয়, বিবেক জাগ্রত হয়ে যায়, এইটাই সে দেখছে। মানে আমরা কি হয় দেখো, আমি জানি আমি পরীক্ষায় ফেল করব, এখন কোন আশাটা করি যে আল্লাহ, আল্লাহ শেষ ভরসা, আল্লাহ মানে পাশ দিয়ে দিবে, অলৌকিক একটা ভরসা করি, অথচ আমার কৃতকার্যের ফলাফল তো আল্লাহ আগেই লিখে রাখছে। আমি আর কি ফলাফল চেঞ্জ করবো বলো? এইগুলা হচ্ছে নবাব ভাবতেছে, যে হঠাৎ করে যদি তার বিবেকটা জেগে উঠে। ইকুইপমেন্ট হচ্ছে তোমার ইংরেজদের কাছে আধুনিক ছিল। মানে ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে আমি ধরো তলোয়ার দিয়ে যুদ্ধ করতেছি, আর আমার বিপক্ষে ধরো সানি ভাই আমার সাথে যুদ্ধ করতেছে পিস্তল দিয়া। তা আমি তো সানি ভাইরে একটা, সানি ভাইয়ের যে পেটটা আছে না, পেটের ভিতরে একটা, এই যে আমার তলোয়ার দিয়ে কুতু কুতু দিলেই সানি ভাই তো একদম খেলা যাবে। এখন সবাই তো আর আমার মতো না যে তলোয়ার দিয়ে পিস্তলের সাথে যুদ্ধ করে পারে। এই নবাব তো আসলে যুদ্ধ করতে পারতো না, আমার থেকে যদি শিখতো তাহলে আমি শিখাই দিতাম। ব্যাপারটা হচ্ছে এরকম যে ইংরেজদের কাছে অনেক আধুনিক অস্ত্র ছিল, কিন্তু ওরা সংখ্যায় কম ছিল, এই কারণে আমরা একটু পিছায় ছিলাম। কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ যদি একটা করেও ঢিল মারতো এই ইংরেজদের, তাও ওরা হেরে যেত। কিন্তু বিশ্বাসঘাতকতা ছিল, এই কারণে আমরা পারি নাই। এমন টাইমে একজন কে আসছে দেখো, এমন টাইমে কিছুটা কোলাহল শোনা গেল বাইরে, বাইরে ধরে গ্যাঞ্জাম লাগছে। দুজন প্রহরী একজন ব্যক্তিকে নিয়ে আসছে, মানে দুইজন একজনকে ধরে নিয়ে আসছে। আচ্ছা ভালো কথা। প্রহরী, হুজুর, এই লোকটা নবাবের ছাউনির দিকে এগোবার চেষ্টা করছিল। মানে অপরিচিত একটা মানুষ নবাবের ছাউনির দিকে চলে আসছিল, অপরিচিত একটা লোক। আচ্ছা, সঙ্গে সঙ্গে মোহনলাল বন্দির কাছে এগিয়ে এসে নবাবকে একটু আড়াল করে দাঁড়ানো। নবাব দুপা এগিয়ে গেলেন, অপরদিকে মীর মর্দান বন্দির আরেক পাশে। ধরো আমি নবাব, হম, আমি আমাকে স্বাভাবিকভাবে নবাবকে যদি কেউ আইসে মেরে দেয়, এই কারণে ধরো আমার সেনাপতি আগায় আসছে, এই তুই কেডা, তুই কেডা, তুই আমার চিনস, আমি কেডা, এইভাবে ধরো একটা গ্যাঞ্জামের সিচুয়েশন। এখন কি হইতেছে, বন্দি বলতেছে সকাতর ক্রন্দনে, যে কানতে কানতে মানে সকাতর মানে কি, কাতর কণ্ঠে কান্না করতেছে, আমি পলাশী গ্রামের লোক হুজুর। তার মানে পলাশী কি একটা জায়গার নাম? একটা পলাশীর প্রান্তর মানে কি,
আগে তো বদর যুদ্ধ মানে কি, বদর প্রান্তরের যুদ্ধ। ওয়াটারলুর যুদ্ধ কি, ওয়াটারলু একটা প্লেসের যুদ্ধ, তাই না? আচ্ছা, আমি পলাশী গ্রামের হুজুর রোশনি দেখে এখানে এসেছি, মানে কি আলো দেখে এখানে এসেছি। যুদ্ধের আয়োজন আসলে গ্রামবাসী তো বুঝে নাই, নবাবেরা আছে, লাইট টাইট আছে, এই কারণে সে আসছে। বাটপার, এ আরেক বাটপার। মোহনলাল তল্লাশিকে, এই প্রহরীকে, এই তল্লাশি করো। মীর মর্দা কিন্তু একে সাধারণ গ্রামবাসী মনে হচ্ছে না জাহাপনা, একে দেখে একটু অন্যরকম লাগছে। মীর মর্দান, বাহিরে নিয়ে যাও, কথা আদায় করো। দেখি দেখি, এ তো কোমর বেগ জমাদার, মীর জাফরের গুপ্তচর, উমর বেগের ভাই। এও তো গুপ্তচর, মানে চিনে ফেলছে। মানে কি, চিনে ফেলেছে, চিনে ফেলেছে। মানে নাম কি দেখছো, কোমর। কোমর, এটা কোনো নাম হইলো? মানে এটা কিন্তু একটা নাম, কিন্তু আমাদের বাঙালিদের কাছে কোমর মানে কি, কোমর। হুম। আচ্ছা, বলতেছে এ তো দেখি কোমর বেগ জমাদার, মীর জাফর গুপ্তচর, উমর বেগের ভাই, তার মানে গুপ্তচর এসে পড়ছে কিন্তু। কোমর বলতেছে সহসা মাটিতে লুটিয়ে পড়ে, জাহাপনার কাছে বিচারের জন্য এসেছি, আমাকে আসতে দেয় না, তাই চুরি করে হুজুরের কদম মোবারক ফরিয়াদ জানাতে এসেছি। কদম মোবারক ফরিয়াদ মানে কি, পা ছুঁয়ে, পা ধরে একটা নালিশ করতে আসছি, একটা আবদার করতে আসছি। কিরকম আবদার? সিরাজ, কি হয়েছে তোমার? কোমর বলতেছে আমার ভাইকে সেনাপতি মোহনলালের হুকুমে খুন করা হয়েছে হুজুর। সিরাজ, মোহনলাল? মোহনলাল বলতেছে গুপ্তচর উমর বেগ জমাদার হাতে নাতে ধরা পড়েছিল জাহাপনা, ক্লাইভের চিঠি ছিল তার কাছে। প্রহরীদের হাতে ধরা পড়ার পর সে পালাবার চেষ্টা করে, ফলে প্রহরীদের তলোয়ারের ঘায়ে সে মারা পড়েছে। সিরাজ মোহনলালের দিকে দৃষ্টি ফেরিয়ে একটু পায়চারি করে চিন্তিত ভাবে, কথায় কথায় মৃত্যু বিধান করাটাই শাসকের সবচাইতে যোগ্যতার পরিচয় কিনা সে বিষয়ে আমি নিঃসন্দেহ নই মোহনলাল। মানে সিরাজ কিন্তু একটু ক্ষেপে গেছে। খেপছে কেন? যে তোমরা সেনাপ্রধান, তোমরা কেন মৃত্যুদণ্ড দিলে তাকে? কথায় কথায় মৃত্যুদণ্ড, তোমার একটু ভেবে দেখা উচিত ছিল না? আরো কিছু জানবার চেষ্টা করা উচিত ছিল না? এটা বলছে। মানে মোহনলাল যে বলতেছে না যে প্রহরীরাই চাকু দিয়ে মেরে ফেলছে, প্রহরীদেরকে বলছে কে? প্রহরীদের তো মারার ক্ষমতা নাই, প্রহরীদেরকে অর্ডার দিচ্ছে হচ্ছে মোহনলাল, কারণ মোহনলাল নবাবের সেনাপতি। তো এই কারণে নবাব একটু বলতেছে যে তুমি কিছু হইলেই মারি ফেলবা, এটাই কি প্রকৃত শাসক? না। কোমর বলতেছে জাহাপনা মেহেরবান, মানে কি জাহাপনা আপনিই বিচার করুন। সিরাজ, একে নিয়ে যাও, কাল যুদ্ধ শেষ হওয়ার পর একে মুক্তি দেবে। কোমর রুদ্ধ স্বরে, এই কি জাহাপনার বিচার ছিল? আমাকে বন্দি করে নিয়ে যাচ্ছে, আমার ভাইকে ওরা মেরে ফেলছে। সিরাজ, আমি জানি এখানে এই অবস্থায় শুধু ফরিয়াদ জানাতেই আসবে, এতটা নির্বোধ নয় তুমি। তো তুমি এখানে শুধু রিকোয়েস্ট করতে আসবা, বিচার চাইতে আসবা, তুমি তো এত বোকা না। তুমি তো পুরা খবরটা নিতে আসছো, এবং খবরটা নিয়ে ইংরেজদের কাছে বলে দিবা। এবার একটু আসো। আচ্ছা, সিরাজ বলতেছে তোমরাও এখন যেতে পারো, আজ রাতে তোমাদের কিছুটা বিশ্রামের প্রয়োজন। রাত প্রায় শেষ হয়ে এলো। মোহনলাল এবং মীর মর্দান বেরিয়ে গেল। সিরাজ পায়চারি করতে লাগলেন। সোহারি থেকে পানি ঢেলে, সোহারি মানে একটা পাত্র, পানির পাত্র, পাত্র থেকে পানি ঢেলে খেলেন। কোথায় একটা পেঁচা ডেকে উঠলো, পেঁচা হচ্ছে অমঙ্গল, অমঙ্গল, হ্যাঁ। আচ্ছা, সিরাজ উৎকণ্ঠ হয়ে তা শুনলেন। সিরাজ একটু চিন্তিত হয়ে পড়লেন, কি যেন ভেবে রেহেলে রাখা, রেহেল মানে বুঝো, রেহেল হচ্ছে একটা পাত্র, যেই পাত্রে কোরআন শরীফ রাখা হয়, মানে একটা, এটা তো বুঝো, আমার বাসায় আছে। জায় নামাজে বসলেন, কোরআন শরীফ তুলে ওষ্ঠে ঠেকিয়ে, ঠোঁটে ঠেকিয়ে রেহেলের ওপর রেখে পড়তে লাগলেন। দূর থেকে আজানের ধ্বনি ভেসে এলো। সিরাজ কোরআন শরীফ মুছে রাখলো। আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে কি ঘুমের থেকে নামাজ শ্রেষ্ঠ, তোমরা সবাই উঠে পড়ো, নামাজ পড়তে বসো। এরপর মুনাজাত করলেন আস্তে আস্তে পাখির ডাকে। উঠে পড়লেন। হঠাৎ সুতীব্র তুর্যনাদ স্তব্ধতা ভেঙে খান খান করে দিল। মানে কি তুর্যনাদ, মানে কি তুর্য, মনে আছে রণতুর্য? হ্যাঁ, আমরা কি পড়ছিলাম না বিদ্রোহী কবিতার দ্বিতীয় পেজের মাঝখানের দিকে 20-21 নাম্বার লাইনে, এক হাতে আহ আহ বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য, মানে কি যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধ স্টার্ট, ঢিসুম ঢিসুম। ওকে, এইবার দেখো যুদ্ধটা শুরু, এইবার দেখো যুদ্ধটা শুরু, এখনই শেষ হয়ে যাবে, বাকি দৃশ্যগুলো অনেক ছোট।
তৃতীয় দৃশ্য, কে কে আছে? সবাই আছে। সিরাজ উৎকণ্ঠিত, কি খবর সৈনিক? সৈনিক বলতেছে, যুদ্ধের প্রথম মহড়ায় কোম্পানির ফৌজ পিছু হটে কিছুটা লক্ষ্য ভাগে আশ্রয় নিয়েছে। সিপাহসালার সেনাপতি রায়দুর্লভ ইয়ারলিথ খা যুদ্ধে যোগ দেয়নি। বিশ্বাসঘাতক, হ্যাঁ, দেয়নি। আচ্ছা, সিরাজ বলতেছে, মীর মর্দান মোহনলাল ওদের কি খবর? সৈনিক, ওরা শত্রুদের পিছে হটিয়ে লক্ষ্যভাগের দিকে এগিয়ে যাচ্ছে। সিরাজ, আচ্ছা যাও। সৈনিকের প্রস্থান, কোলাহল প্রবল হয়ে উঠলো যুদ্ধের আওয়াজটা। দ্বিতীয় সৈনিকের প্রবেশ। দ্বিতীয় সৈনিক, দুঃসংবাদ জাহাপনা, দুঃসংবাদ, সেনাপতি নৌবে সিং হাজারি ঘায়েল হয়েছে। মানে নৌবে সিং হাজারিকে হত্যা করা হয়েছে, মানে নিহত হয়েছে, মারা গেছে। আচ্ছা, এরা যারা নবাবের পক্ষে ছিল। সিরাজ কঠোর স্বরে, যাও। তৃতীয় সৈনিক, কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, তাতে ভিজে আমাদের বারুদ অকেজ হয়ে গেছে জাহাপনা। রেইনকোট গল্পে একটা লাইন ছিল যে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের টাইমে কিন্তু বৃষ্টিটা আমাদের হেল্প করছিল, বাট সিরাজের টাইমে কিন্তু বৃষ্টিটা আমাদের হেল্প করেনি, কারণ বারুদ টারুদ যা কিছু ছিল ভিজে সব ড্যাম হয়ে গেছিল। আচ্ছা, সিরাজ ভীত স্বরে, বারুদ ভিজে গেছে, হাই হাই, হয়ে হয়ে, হয়ে হয়ে, এখন আমাদের কি হবে? হ্যাঁ, এবার কি বলতেছে দেখো, এখন কি বলতেছে একটু খেয়াল করো। তৃতীয় সৈনিক, সেনাপতি মীর মর্দান তাই কামানের অপেক্ষা না করে হাতাহাতি লড়বার জন্য দ্রুত এগিয়ে যাচ্ছে। মানে মোহনলাল তো আসলে, মোহনলাল না, হ্যাঁ, মীর মর্দান। মীর মর্দান তো আসলে বীর ছিল। সে যুদ্ধে কি থাকবে না থাকবে এইসবের চিন্তা নাই। ওর হাত আছে, হাত পা আছে, হাত পা চালাবে, ঠিক আছে। এবার দেখো সিরাজ, আর কোম্পানির ফৌজ যখন কামান ছুড়বে তখন? বলতেছে, ও যে হাত পা দিয়ে যুদ্ধ করবে, কিন্তু যদি একটা কামান ছুড়ে তখন তো হায় হায় হয়ে 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 যাবে, তখন কি হবে? এবার কি বলতেছে একটু দেখো। তৃতীয় সৈনিক, শত্রুদের সময় দিতে চান না বলেই সেনাপতি মীর মর্দান শুধু তলোয়ার দিয়েই সামনে এগোচ্ছেন। প্রথম সৈনিক, সেনাপতি বদ্রি আলী খাঁ নিহত হয়েছে জাহাপনা, যুদ্ধের অবস্থা খারাপ। বদ্রি আলী খাঁ কে? এ তো জামাই, সন ইন ল। কার জামাই? মীর মর্দান, মীর মর্দান। এবার কি বলতেছে দেখো। সিরাজ, না, এ হতে পারে না, যুদ্ধের অবস্থা খারাপ হয় না বদ্রি আলী খাঁ ঘায়েল হলে। মানে বদ্রি আলী খাঁ যদি বেঁচে থাকতো তাহলে যুদ্ধের অবস্থা এত খারাপ হইতো না। মীর মর্দান, মোহনলাল আছে, কোনো ভয় নেই, যাও তোমরা যুদ্ধ করো। হ্যাঁ, এমন সময় ফরাসি সেনাপতি সাফরের প্রবেশ। আচ্ছা, সিরাজ দ্রুত এগিয়ে এসে, কি খবর সাফরে, তোমাদের পরাজয় হয়েছে। তো সাফরে তো বাংলা বলতে পারে না, ধরো ও তো ফ্রেঞ্চ। ও বলতেছে কুর্নিশ করে, এখনো হয়নি ইউর এক্সেলেন্সি, কিন্তু যুদ্ধের অবস্থা খারাপ হয়ে উঠেছে। সিরাজ বলতেছে, শক্তিমান বীর সেনাপতি তুমি, তোমরা থাকতে যুদ্ধে হার হবে কেন? যাও, যুদ্ধে যাও সাফরে। আচ্ছা, সাফরে, আমি তো ফ্রান্সের সৈন্যদের বিরুদ্ধে লড়ছি জাহাপনা, দরকার হলে যুদ্ধক্ষেত্রে আমি প্রাণ দেব, কিন্তু আপনার বিরাট সেনাবাহিনী চুপ করে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং লাইক পিলার্স। হোয়াট? সিরাজ বলতেছে, মীর জাফর রায়দুল্লভকে বাদ দিয়ে তোমরা লড়াই জিতবে, আমি জানি তোমরাই জিতবে। সাফরে বলতেছে, তোমাদের গোলার আঘাতে, সরি, আমাদের গোলার আঘাতে কোম্পানির ফৌজ পিছু হটে লক্ষ্য ভাগে আশ্রয় নিয়েছিল। এমন সময় বৃষ্টি এলো, হঠাৎ জাফর আলী খাঁ আদেশ দিলেন, এখন যুদ্ধ হবে না। মোহনলাল যুদ্ধ বন্ধ করতে চাইলেন না, কিন্তু সিপাহ সালারের আদেশ পেয়ে টায়ার্ড সোলজার্স যুদ্ধ বন্ধ করে শিবিরে ফিরতে লাগলো। সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে কিলপ্যাট্রিক ছিল হচ্ছে মেজর, কিলপ্যাট্রিক ছিল হচ্ছে মেজর, ইংরেজ সেনাবাহিনীর মেজর কিলপ্যাট্রিক আমাদের আক্রমণ করেছে। মীর মর্দান তাদের বাধা দিচ্ছেন, কিন্তু বৃষ্টিতে ভিজে বারুদ অকেজো হয়ে গেছে, তাকে এগোতে হচ্ছে কামান ছাড়া। এন্ড দ্যাট ইজ ডেঞ্জারাস, যে এটাই তো ভয়ানক। মানে এখানে একটা মজার বিষয় হচ্ছে, সাফরে কে ছিল আমি তোমাকে বলি। হ্যাঁ, সাফরে ছিল হচ্ছে ফরাসিদের বীর সেনাপতি। ফরাসি, ফরাসি মানে ফ্রান্সের। তারাও তো বাংলায় ব্যবসা করতে আসছিল, তারাও তো টিম নিয়ে আসছিল। তো ফরাসিরা বাঙালিদের কেন সাপোর্ট করতেছিল? এটার কারণ হচ্ছে গ্যাঞ্জাম ছিল ফরাসিদের সাথে ইংরেজদের। তার মানে শত্রুর বন্ধু মানে আমার বন্ধু, শত্রুর বন্ধু, সরি, শত্রুর শত্রু মানে তো আমার বন্ধু। তাই এখানে সাফরে কিন্তু বলছে যে আমরা লড়ছি কাদের বিপক্ষে? ইংরেজদের বিপক্ষে, যারা ফরাসিদের কি মানে শত্রু। আমরা কিন্তু বাঙালির পক্ষে লড়ছি না।
বুঝা গেছে? আর বলতেছে এই জায়গায় একটা জ্ঞানজাম হয়েছে, যেই বৃষ্টিটা নামলো তখন জাফর আলী খাঁ বলে দিল এখন আর যুদ্ধ করিও না। কারণ জাফর আলী খাঁ তো সিপাহ সালার, মানে সেনাপতিদেরও প্রধান, তার মানে সবাই তো তার কথা শুনবে, এবং যুদ্ধটা থামাই দিছে। আর এই সুযোগটা নিচে হচ্ছে আমাদের ইংরেজরা, কারণ ইংরেজদের কাছে আধুনিক তোমার অস্ত্র ছিল, তারা তো আর বৃষ্টি বাদলের অপেক্ষা করবে না। এই হচ্ছে কাহিনী। তোরা বেটা আমার চুলের পিছে লাগলে শেষ পর্যন্ত। এবার দেখো, আহ দ্বিতীয় সৈনিকের প্রবেশ, কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। সৈনিক এবার চুপ করে দাঁড়ায় আছে, তার মানে একটা ঘটনা তো ঘটছে। সিরাজ, কি সংবাদ এনেছো? সিরাজ অধৈর্য হয়ে প্রহরীকে ঝাঁকি দিয়ে, এই তুমি বলো, বল, এই তুই বল, কি করলি, বল, তুই বল, এভাবে, হ্যাঁ, বল কি খবর? দ্বিতীয় সৈনিক, সেনাপতি মীর মর্দান পতন হয়েছে জাহাপনা, মীর মর্দান মারা গেছে। নবাবের সব থেকে ব্রেভেস্ট সোলজার ইজ গন, ডেড। সাফরে, হোয়াট, মীর মর্দান কিল্ড? সিরাজ যেন আচ্ছন্ন, মীর মর্দান শহীদ হয়েছেন। সাফরে, দি ব্রেভেস্ট সোলজার ইজ ডেড। হাই, হাই, মীর মর্দান, যা ভিতরে যা। আবার তাকাই আছিস কে আমার দিকে? তোরে কিন্তু একদম উড়াই দিব আমি। আচ্ছা, এবার কি বলতেছে দেখো, যা, এবার কি বলতেছে দেখো, বলতেছে সাফরে, আমি যাই ইউর এক্সিলেন্সি, আপনাকে কথা দিয়ে যাচ্ছি ফরাসিরা প্রাণপণে লড়বে। মানে আমি তো এমন অ্যাক্টিং এ ঢুকে গেছি, বিলাইটি বাইরে গেছি, যে কি হয়েছে, কি হয়েছে, নবাবের কি হয়েছে। একদিকে মোহনলাল, আরেকদিকে মীর মর্দান চলে এসছে আমার আমার কাছে দুইটা আছে, দেখাইতেছি একটু পরে। এবার কি হয়েছে দেখো, হ্যাঁ, এবার দেখো, এবার বলতেছে, আচ্ছা, সিরাজ ঠিক বলেছেন সাফরে, শ্রেষ্ঠ বাঙালি বীর যুদ্ধে শহীদ হয়েছে, তাহলে এখন কি করতে হবে সাফরে? মোহনলাল, দ্বিতীয় সৈনিক, সেনাপতি মোহনলালকে খবর দিতে হবে, যাবো না? সিরাজ, না মোহনলাল না, নবী সিং, বদরে আলী খাঁ, মীর মর্দান সবাই নিহত, এখন কি করতে হবে? এখন কি করব, তার মাথা তো একদম নাই হয়ে গেছে। আহ কি করতে হবে? হ্যাঁ, আলীবর্দীর সঙ্গে যুদ্ধে আমিই ঘুরেছি, বাংলার সেনাবাহিনীর শ্রেষ্ঠ বীর সৈনিক সে তো আমি, যুদ্ধক্ষেত্রে আমি উপস্থিত নেই বলে পরাজয়ের গুটি গুটি এগিয়ে আসছে। সৈনিককে উদ্দেশ্য করে, আমার হাতিয়ার নিয়ে এসো, আমি যুদ্ধে যাব, আমার এতদিনের ভুল আমি সংশোধন করার জন্য এই শেষ সুযোগ আমার নিতেই হবে। বলতেছে, আমি তো আলীবর্দী খায়ের নিজের হাতের তৈরি, সে আমাকে যুদ্ধে যুদ্ধে নিয়ে ঘুরতো, আমি তো সেনাবাহিনীর শ্রেষ্ঠ বীর, আমি তো বেঁচে আছি, আমি যুদ্ধে ময়দানে এখনো যাইনি, তাই এই অবস্থা। আর আমি যে ভুলগুলা করছি, এই বাটপার গুলাকে আশ্রয় দিয়ে, সেই ভুলগুলার আজ আমি প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। ওকে, এবার কি বলতেছে দেখো, এবার মজা পাবা একটু পরে। মোহনলাল, না জাহাপনা না, আপনি যেন না, আপনি যেতে পারেন না জাহাপনা। সিরাজ, মোহনলাল এভাবে তুমি আমাকে বলতে পারো না। মোহনলাল, পলাশী যুদ্ধ শেষ হয়েছে জাহাপনা, এখন আর আত্মাভিমানের সময় নেই, আপনাকে অবিলম্বে রাজধানীতে ফিরে যেতে হবে। সিরাজ, মীর জাফরের কাছে একবার কৈফিয়ত চাবো না আমি? কেন সে এটা করলো? এখন মোহনলাল বলতেছে বাস্তববাদী হয়ে, মোহনলাল কিন্তু খুবই বাস্তববাদী হয়ে কথাটা বলতেছে, বাস্তববাদী হয়ে, বাস্তববাদী হয়ে কথাটা বলতেছে যে পলাশীতে যুদ্ধ শেষ হয়ে গেছে নবাব, আপনি যে আর কিছু করতে পারবেন না। আত্মাভিমান মানে কি? আপনার ইগোটারে রাখেন এখন, আপনার ইগো দেখানোর সময় নাই, আপনি চলে যান দ্রুত রাজধানীতে, মুর্শিদাবাদে চলে যান। রাজধানী কোথায়? রাজধানী হচ্ছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে গেলে কি হবে? মুর্শিদাবাদে গেলে রাজধানীটা সেফ থাকবে, তখন আপনি আবার নতুন করে শক্তি অর্জন করে আবার যুদ্ধে নামতে পারবেন। আচ্ছা, এবার কি বলতেছে দেখো, মোহনলাল, মীর জাফর ক্লাইভের সঙ্গে যোগ দিল বলে আর একটি মুহূর্তও নষ্ট করবেন না জাহাপনা,
মুর্শিদাবাদে ফিরে গিয়ে আপনাকে নতুন করে আত্মরক্ষার প্রস্তুতি নিতে হবে। সিরাজ, আমি একাই ফিরে যাব মোহনলাল? মোহনলাল বলতেছে, আমার শেষ যুদ্ধ পলাশিতেই, আমি যাই জাহাপনা সাফরে, আর আমার যুদ্ধ এখনো শেষ হয়নি। নত জানু, মানে মাথা নিচু করে নবাবের পদস্পর্শ করলো, তারপর দ্বিতীয় কথা না বলে বেরিয়ে গেল। দেখো মীর মর্দান, মোহনলাল এরা কিন্তু নবাবের অনেক বড়, তারপরও প্রোটোকল, চেইন অফ কমান্ড যেটা বাঙালিদের মধ্যে অনেক কম, তখন কি লেভেলের ছিল যে এরা নিজের জান দিয়ে দিতেছে, তারপরও নবাবের যাতে কোনো কিছু না হয়। সিরাজ, আত্মগতভাবে যাও মোহনলাল, আর দেখা হবে না, আর কেউ রইলো না, শুধু আমি রইলাম, নতুন করে প্রস্তুতি নিতে হবে মোহনলাল, বলে গেলাম। এরপর কি হলো একটু দেখো। এরপর কি হলো, এরপর বলতেছে, সৈনিক, দেহরক্ষী, অশ্ব আরোহীরা প্রস্তুত জাহাপনা, আপনার হাতিও তৈরি, যে আপনাকে নিয়ে যে দলবল যাবে সবকিছু রেডি আছে। সৈনিক, আচ্ছা সিরাজ চলো। সিরাজ, কে আছো এখানে? সিরাজ, সেনাপতি মোহনলালকে খবর পাঠাও, কয়েকজন ঘোড়সাওয়ারের হেফাজতে মীর মর্দানের লাশ এক্ষুনি যাতে মুর্শিদাবাদে পাঠানো হয়, কারণ সে ব্রেভেস্ট সোলজার, শ্রেষ্ঠ সেনাপতি, উপযুক্ত মর্যাদায় মীর জাফরের লাশ দাফন করতে হবে। বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলেন। প্রায় সঙ্গে সঙ্গে দুজন প্রহরী নবাব শিবিরের জিনিসপত্র গোছাতে লাগলো। রাইসুল জুহালার প্রবেশ। এই রাইসুল জুহালা ছিল নবাবের প্রধান গুপ্তচর, প্রধান গুপ্ত গুপ্তচর, যার আসল নাম নারায়ণ সিং। রাইস মানে রাইসুল জুহালা। জাহাপনা তাহলে চলে গেছেন? রক্ষা প্রহরী, আমরা সবাই চলে যাচ্ছি। রাইস, তা বোধ হয় সময় হবে না, মীর জাফর এবং ক্লাইভের দল এসে পড়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা করবা তাড়াতাড়ি। প্রহরী, তাহলে আর দেরি নয়, চলো সরে পড়ে যাক। বেরিয়ে যাবার উদ্যোগ করতেই সশস্ত্র সৈন্যদের হাতে তারা বন্দী হয়ে গেল, মানে বিপক্ষ দল চলে আসছে। সৈন্যদের সঙ্গে ক্লাইভ চলে এলো। মীর জাফর, রাজবল্লভ, রায় দুর্লভ, এভরি বাটপার হ্যাজ কাম। কে বাটপার? হ্যাঁ, সব বাটপার চলে আসলো। ক্লাইভ, হি হ্যাজ ফ্লেড অ্যাওয়ে, সে পালায় গেছে। ফ্লেড অ্যাওয়ে মানে কি? সে পালায় গেছে। পালায় গেছে কে? নবাব। হ্যাঁ, নবাব, এখানে নবাবের কথা বলতেছে। বন্দীদের কাছে এসে, কোথায় তোমাদের নবাব? ক্লাইভ রাইসুল জুহালাকে বুটের লাঠি, এরকম একটা লাঠি মারছে। কোথায় গেছে নবাব? ওয়ার ইজ হি? সে কুইকলি, ইফ ইউ ওয়ান্ট টু লিভ, বাঁচতে হলে জলদি করে বলো। ইফ ইউ ওয়ান্ট টু লিভ দেন টেল আস ওয়্যার হি গো। ঠিক আছে, এভাবে বলতেছে। আচ্ছা, এবার কি বলতেছে? রাইস হেসে ওঠে মীর জাফরকে দেখে, ইনি বুঝি বাংলার সিপাহসালার? যুদ্ধে বাংলাদেশের জয় হয়েছে হুজুর। মানে রইস কিন্তু ওই যে মানে রইসের মাথার উপরে উইগ লাগানো, বুঝছো, চুল টুল লাগানো। তো রইস হচ্ছে গুপ্তচর ছিল না, নাইচে টাইচে দেখাইছিল, মনে আছে না মিলনের বাসায়? হ্যাঁ, তো হঠাৎ করে রইসকে এই জায়গায় দেখে তারা সবাই অবাক হয়েছে। রাজবল্লভ, যেন চেনা চেনা মনে হচ্ছে লোকটাকে। ক্লাইভ, নো টাইম ফর ফান, কাম অন। সে, কাম অন, সে, ওয়্যার ইজ সিরাজ? রইস, নবাব সিরাজউদ্দৌলা এখনো জীবিত, সে বেশি আর কিছু জানি না। রাজ বলল, চিনেছি, এ তো সেই রাইসুল জুলাহা। ক্লাইভ, হি মাস্ট বি আ স্পাই, সে একজন গুপ্তচর। মীর জাফর, নারায়ণ সিংহ, সে সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর। ক্লাইভ বলতেছে, গুলি করো ওকে, হিয়ার অ্যান্ড নাও, শোনো এবং গুলি করো, এখানেই, এখনই গুলি করো। দুজন গোরা, গোরা মানে ইংরেজ, গোরা মানে ইংরেজ, ইংলিশ সৈন্য নবাবের পরিত্যক্ত আসনের সঙ্গে পিছে মোড়া করে, মানে হাত পা ধইরা নারায়ণ সিংকে বাঁধতে লাগলো। ক্লাইভ, এখন এই মুর্শিদাবাদের দিকে মার্চ করো, বিশ্রাম করলে চলবে না, সিরাজউদ্দৌলা যেন শক্তি সঞ্চয়ের সময় না পায়। মানে ক্লাইভ বলতেছে যে আপনারা এখনই মার্চ করুন, মানে সবাই এখনই প্রস্থান করুন। মার্চ করা মানে হচ্ছে, তোমরা হচ্ছে ইয়ে দেখছো না, সেনাবাহিনীরা যখন মার্চ করে একসাথে যখন বের হয়, এরকম বলতেছে। হ্যাঁ, আচ্ছা দেখো, আচ্ছা এখন কি বলতেছে, এখনই শেষ হয়ে যাবে। ক্লাইভ গুপ্তচরকে এভাবে, ও আচ্ছা, পিছনে গোরা সৈনিক নারায়ণ সিংকে গুলিবিদ্ধ করলো। মীর জাফর, রায় দুর্লভ,
রাজবল্লভ নিদারুণ শঙ্কিত, তারা একটু ভয় পেয়ে গেছে। ক্লাইভ অবিচল, যে ক্লাইভ থামে না, গুলি চালাইতেই বলতেছে। গুলিবিদ্ধ নারায়ণ সিংহের দিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল ক্লাইভ, গুপ্তচরকে এইভাবেই সাজা দিতে হয়। নারায়ণ সিংহ মৃত্যু স্মিত কণ্ঠে, মৃত্যু মানে মরণশীল কণ্ঠে, এ দেশ থেকে, এ দেশকে ভালোবেসেছি, গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে। সে কি বেইমানের চেয়ে খারাপ, মোনাফিকের চেয়ে খারাপ? ঝিমিয়ে যেতে লাগলো, হঠাৎ একটু সতেজ হয়ে। তবু ভয় নেই, সিরাজউদ্দৌলা বেঁচে আছে। ক্লাইভ গোরা সৈন্য দুটিকে, হাউ ডু ইউ কিল, তোমরা কিভাবে তাকে মারছো? ইডিয়টস, যখন মারবে শুট স্ট্রেট ইনটু হার্ট, যে একদম বুকে মেরে ফেলো। বুকে মারো, সরাসরি যাতে মৃত্যুবরণ করে, এমন করে মারবে যেন সঙ্গে সঙ্গেই মরে। নারায়ণ সিং, ভগবান সিরাজউদ্দৌলাকে রক্ষা। ক্লাইভ নিজে গুলি করার সঙ্গে সঙ্গে নারায়ণ সিং এর মৃত্যু হলো। এইবার দেখো চতুর্থ দৃশ্য, অল্প একটু দৃশ্য, মুর্শিদাবাদ নবাবের দরবার। তার মানে কি, নবাব সিরাজউদ্দৌলা ফিরে গেছে রাজধানীতে। রাজধানীতে যাই কি ঘটতেছে একটু খেয়াল করো। এখানে কিন্তু বেশি মানুষ নাই। সিরাজ এই জায়গায় কি করে, যে রাজধানীতে যায় সবাইকে একজোট করে, একজোট করে বলার চেষ্টা করে যে আপনারা সবাই যুদ্ধে নামেন, সবাইকে মোটিভেট করার ট্রাই করে, বাট কেউ মোটিভেট হয় না। এখন বলতেছে দেখো, সিরাজ পলাশির যুদ্ধে পরাজিত হয়ে আমাকে পালিয়ে আসতে হয়েছে, সে কথা গোপন করে এখন আর কোনো লাভ নেই। কিন্তু একজন ব্যক্তি বলতেছে, মানে জনসাধারণ, প্রাণের ভয় কে না পালায় হুজুর? সিরাজ বলতেছে, আপনাদের কি তাই বিশ্বাস আমি প্রাণের ভয় পালাই এসেছি? এখন সিরাজ বলতেছে, না, প্রাণের ভয়ে আমি পালাইনি, সেনাপতিদের পরামর্শে যুদ্ধের বিধি অনুসারে আমি হাল ছেড়ে দিয়ে বিজয়ী শত্রুর কাছে আত্মসমর্পণ করিনি। আমি আমি কি করেছি, আহ ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখবার জন্য। ব্যক্তি, কিন্তু রাজধানী খালি করে সবাই তো পালাচ্ছে যাবো না, মানে যুদ্ধের টাইমে কি আমাদের বাংলাদেশ থেকে অনেকে পালাই যেতে লাগছিল না ভয়ে, ওরকম। হ্যাঁ, পালাই যেতে লাগতেছে ব্যক্তি। এখন কি বলতেছি, সিরাজ আমি অনুরোধ করছি কেউ জানি তা না করে, এখনো আশা আছে, এখনো আমরা একত্রে দাঁড়াতে পারলে শত্রু মুর্শিদাবাদে ঢুকতে পারবে না। ব্যক্তি, তা কি করে হবে হুজুর, অত বড় সেনাবাহিনী যখন ছারখার হয়ে গেল? সিরাজ, তারা যুদ্ধ করেনি, তারা দেশবাসীর সঙ্গে মাটির সাথে প্রতারণা করেছে। কিন্তু যারা নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখতে শিখেছিল, মুষ্টিমেয় সে কয়জন যুদ্ধে প্রাণ দিয়েছে। এই যে বদ্রি আলী খাঁ, নৌবে সিং হাজারি কিংবা মীর মর্দান, এরা, এই প্রাণদান আমরা ব্যর্থ হতে দেব না। পরাজয়ের খবর বাতাসের বেগে সর্বত্র ছড়িয়ে পড়েছে যাপনা, ঘরে ঘরে কান্নার রোল উঠেছে। বিজয়ী সৈন্যের অত্যাচার ও লুটরাজের ভয়ে নগরের অধিকাংশ লোক দামি জিনিসপত্র সঙ্গে নিয়ে যে কোথায় পালিয়ে গেল। মানে ব্যাপারটা এরকম, দেশের কোনো খারাপ অবস্থা থাকলে কি হয়, দেশের খারাপ অবস্থা থাকলে এই চোর ডাকাতরা কি করে, চিন্তায় চিন্তায় শুরু করে দেয় না। আমরা রেইনকোটে তো পড়ছি, রেইনকোটের সিচুয়েশনটা ধরো এরকম একটা সিচুয়েশন। ব্যক্তি, সিরাজ আপনারা ওদের বাধা দিন, ওদের অভয় দিন, মানে ওরা যাতে ভয় না পায়, ওরা যাতে ভয় না পায়। শত্রুদের সৈন্যদের হাতে পড়বার আগেই সাধারণ চোর ডাকাত ওদের সর্বস্ব কেড়ে নিবে। যে শত্রুদের হাতে ধরার আগেই তো সাধারণ চোর ডাকাত ওদের থেকে সব নিয়ে নিবে, পালায় লাভটা কি? আপনারা যুদ্ধ করুন। সিরাজ, সরি ব্যক্তি, কেউ শোনে না হুজুর, সবাই প্রাণের ভয়ে পালাচ্ছে। কোথায় পালাবে? পেছন থেকে আক্রমণ করবার সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না। আপনারা কেউ অধৈর্য হবেন না, সবাইকে শক্ত হয়ে দাঁড়াতে বলুন, এই আমাদের শেষ সুযোগ। এই কথা বারবার করে বলছি, ক্লাইভের হাতে রাজধানীর পতন হলে এ দেশের স্বাধীনতা চিরকালের মতো লুপ্ত বা হারিয়ে যাবে। মানে পেছন থেকে ধরো মানুষজন তো এমনি ভাবতেছে, আবার ইংরেজরা আবার পেছন থেকে আসতেছে, তাহলে চারদিক থেকে বিপদ, তুমি পালাইতেছো কেন? তুমি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করো। ব্যক্তি বলতেছে, জাহাপনা কোথায় বা পাওয়া যাবে তত বেশি সৈন্য, আর ব্যয় বহন করবে এটাকে? সিরাজ, দু একদিনের ভেতরেই বিভিন্ন জমিদারের কাছ থেকে যথেষ্ট সৈন্য সাহায্য আসবে। অর্থের অভাব নেই, সেনাবাহিনীর খরচের জন্য রাজকোষ উন্মুক্ত করে দেওয়া হলো। মানে ধরো দেশের বিপদে বাংলাদেশ ব্যাংক উন্মুক্ত করে ফেলানো হয়েছে, এরকম একটা সিচুয়েশন। আপনারা বলুন কার কি প্রয়োজন? সৈনিক, ইয়ার লুৎফোখার সৈন্য দলে রোজ বেতনে আমি জমাদারের কাজ করি, যাবো না, আমার অধীনে 200 সিপাই, আমরা হুজুরের জন্য প্রাণপণে লড়তে প্রস্তুত।
এখন আবার টাকার কথা বলছে না, এখন আবার সবাই বলতেছে আমি তো ওই বেটার আন্ডারে কাজ করতাম, আমি তো ওই বেটার আন্ডারে কাজ করতাম। মানে ধরো একজন ডিরেক্টর আসছে আমাদের এফটিতে, এসে বলতেছে আমি একজন নায়ক খুঁজতেছি একটু চিকন করে, ও চুলগুলা উড়ে বাতাসে, এরকম একজন, এই একটু যদি বাংলা পড়াইতে পারে তাইলে হয়। তখন আমি কি বলতেছি, ধরো আরে আমি তো ওই ওই ফাতেহি পাতেহি এদের সাথে অনেক সিনেমা করে আসছি, আপনি আমাকে নিতে পারেন। মানে এই ধরনের ভুংচুং কথাবার্তা বলা শুরু করে। তখন সেই লোকটা বিশ্বাস করে, আরে এই লোক এত বড় বড় মানুষের সাথে কাজ করছে, এখন তার যাচাই বাছাইয়ের সুযোগ নাই। তো এখন এই সৈন্যরা অনেক ভুংভাং কথাবার্তা বলা শুরু করছে, যে আমি এই করছি, আমি ওই করছি, হ্যাঁ দেন। সিরাজ বেশ খাজানজির কাছ থেকে, মানে যে অ্যাকাউন্টেন্ট এর কাছ থেকে টাকা নিয়ে যান, আপনার সিপাহীদের তৈরি করার আদেশ দিন, মুর্শিদাবাদে এই মুহূর্তে অন্তত 10,000 সৈন্য সংগ্রহ করতে হবে। জমিদারের কাছ থেকে সাহায্য আসবার আগেই এই বাহিনী নিয়ে আমরা শত্রুর মোকাবেলা করতে পারবো। ঠিক আছে, শত্রু মোকাবেলা করতে পারবো। অপর সৈনিক, আমি রাজা রাজবল্লভের অশ্বারোহী বাহিনীতে ঠিকাহারে কাজ করি। মানে কি জানো, আমরা হচ্ছে চুক্তিতে কাজ করি। ঠিকাহারে মানে হচ্ছে চুক্তিতে, চুক্তিতে কাজ করি। এখন ধরো সাইড দিয়ে সানি ভাই আমার কথা শুই না, যে ও নরাফাতের সাথে কাজ করছে, এই 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 ডিরেক্টর সাহেব, আমি 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 বুবলির সাথে কাজ করছি, বুবলির সাথে কাজ করছি। এই পাশ দিয়ে ধরো আমাদের সাইফুল স্যার বলছে, আরে না না না, আমি অপবিশ্বাসের সাথে কাজ করছি, অপবিশ্বাসের সাথে। ওই দিক থেকে ধরো গুরু দেখতেছে, গুরু দেখা কয়, বেটা আমি তো টাইটানিকের নায়ক, আমারে তোরা দেখোস না? হ্যাঁ এখন আমার একটু বয়স হয়ে গেছে ঠিক আছে, কিন্তু নায়ক তো আমি ছিলাম। কাহিনীটা এরকম হইতেছে, বুঝছো? ঠিক আছে, বুঝে গেছে না? আচ্ছা, সিরাজ এখনই চলে যান, সরি, হ্যাঁ, আমি রাজা রাজবল্লভের কাছে কাজ করছি, আমার মতো এমন আরো শতাধিক লোক রাজবল্লভের বাহিনীতে কাজ করে। জাহাপনার হুকুম হলে আমরা একটা ফোর্স বা একটা টিম বা একটা বাহিনী, বাংলাটা হচ্ছে বাহিনী, একটা বাহিনী অল্প সময়ের ভিতরেই খাড়া করে দিতে পারি। সিরাজ এক্ষুনি চলে যান, খাজাঞ্চির কাছ থেকে টাকা নিয়ে যান, যত দরকার তত নেন। বার্তাবাহক একজন খবর নিয়ে আসছে, শহরে আরো বিশৃঙ্খলা দেখা দিয়েছে জাহাপনা। মোহাম্মদ ইরিজ খা সাহেব, এটা কে জানো? এইটা হচ্ছে নবাবের শ্বশুর, এটা হচ্ছে নবাবের শ্বশুর, শ্বশুর পালাইছে নবাবের রেখা। মোহাম্মদ ইরিজ খা সাহেব এই মাত্র সপরিবারে শহর ছেড়ে চলে গেছে, শ্বশুর ভাগছে। এটা কোনো ঘটনা? সানি ভাই বিয়ে করছেন তো, একটু 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 বুঝছেন, কিন্তু শ্বশুর ভাইকে গেছে, নবাবের শ্বশুর ভাগছে। আচ্ছা, সিরাজ বিস্মিত বিমূঢ়, ইরিজ খা পালিয়ে গেছেন, সিরাজউদ্দৌলার শ্বশুর ইরিজ খা। সবাই এখন মজা নেওয়া শুরু করছে। আচ্ছা, বার্তাবাহক, জাহাপনা সিরাজ আশ্চর্য, এই কিছুক্ষণ আগে তিনি আমার কাছ থেকে অজস্র টাকা নিয়ে সেনাবাহিনী সংগঠনের জন্য টাকা নিছিল, এই আমার শ্বশুর পালাই গেছে। হাই রে শ্বশুর, তুমি এই খেলাটা দেখাইলা শেষমেশ। আচ্ছা, এইবার আসি ব্যক্তি, তাহলে আর আশা কোথায়? সিরাজ তাহলেও আশা আছে। দ্বিতীয় বার্তা, জাহাপনার কাছ থেকে সৈন্য সংগ্রহের জন্য যারা টাকা নিয়েছে তারা অনেকেই নিজের লোকজন দিয়ে শহর থেকে পালিয়ে যাচ্ছে। দেখো, সিরাজ কিন্তু এবার ধরা খাইছে, কট খাই গেছে চারিদিক থেকে। যারা কেবল টাকা দিয়ে গেল তারা কিন্তু এখন পালাইতেছে। আচ্ছা, সিরাজ তাহলেও আশা। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, কিন্তু তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না। এমনই করে পালাতে পারতেন মীর মর্দান মোহনলাল বদ্রি আলী খান ও সিং। তার বদলে তারা পেতেন শত্রুর অনুগ্রহ, যে শত্রুর দয়াও তারা পেতেন। প্রভূত মানে অনেক অনেক সম্পদ, অনেক সম্মানও তারা পেতেন, কিন্তু তারা তা করেনি। দেশের স্বাধীনতার জন্য, দেশবাসীর মর্যাদার জন্য তারা জীবন দিয়ে গেছেন। স্বার্থন্যাদ, স্বার্থান্ধ, মানে কি জানো? স্বার্থ অন্ধ। প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি। এই আদর্শ যেন লাঞ্ছিত না হয়, দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে। জনতা নীরব। সিরাজ সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলতে আপনারা ভেবে দেখুন, কে বেশি শক্তিশালী? একদিকে দেশের সমস্ত সাধারণ মানুষ,
অন্যদিকে মুষ্টিমেয় কয়েকজন বিদ্রোহী, তাদের হাতে অস্ত্র আছে, আর আমার আছে ছলনা আর স্বার্থ। স্বার্থ মানে প্রতারণা। অস্ত্র আমাদেরও আছে, কিন্তু তার চেয়ে যা বড়, সবচেয়ে যা বড়, আমাদের সেই দেশপ্রেম, স্বাধীনতা রক্ষার সংকল্প। সেই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারবো। নওবে সিং নবাবের পক্ষে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তি। সাধারণ মানুষ তো যুদ্ধ করার কৌশল জানে না হুজুর। সিরাজ, তবু তাদের সঙ্গবদ্ধ হতে হবে। হাজার হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কৌশলের কোনো প্রয়োজন হবে না। বিক্রম মানে সাহস। বিক্রম মানে কি? সাহস দিয়ে আমরা শত্রুকে হতবল করতে পারবো। তা না হলে ভবিষ্যৎ বছরের পর বছর, হাজার বছর কি হবে? হ্যাঁ, সাধারণ মানুষ দেশদ্রোহী আর বিদেশি দস্যুর হাতে যেভাবে উৎপীড়িত হবে, দেখো 200 বছর, তা অনুমান করাও কষ্টসাধ্য। আপনারা ভেবে দেখুন, কেন এই যুদ্ধ? মুসলমান মীর জাফর, ব্রাহ্মণ রাজবল্লভ, কায়স্থ রায়দুর্লভ। ব্রাহ্মণ, বৈদ্য আর কায়স্থ তৎকালীন বাঙালিদের মধ্যে হিন্দুদের সব থেকে উচ্চ জাত ছিল। আর কায়স্থ পরিবারের ছেলেই ছিল হচ্ছে মৃত্যুঞ্জয়। হ্যাঁ, আচ্ছা। জৈন মানে হচ্ছে পাঞ্জাবে যারা থাকে, মহাতাব চাঁদ শেঠ মানে জগৎ শেঠ, শেখ উমিচাঁদ, ফিরিঙ্গি খ্রিস্টান ওয়ার্ডস, কাশিমবাজার কুঠিরের সেই কুঠিয়াল, ক্লাইভ আজ একজোট হয়েছে কিসের জন্য? দেখেন, ওদের ভিতরে তো ধর্মের কোনো মিল নাই, ওদের ভিতরে তো জাতির কোনো মিল নাই, ওরা একজোট হয়েছে কেন? স্বার্থের জন্য। সিরাজউদ্দৌলাকে ধ্বংস করবার প্রয়োজনে তারা কেন এত বেশি? তারা চায় মসনদের অধিকার, কারণ তা না হলে তাদের ব্যক্তিত্ব স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ রক্ষা হয় না। দেশের উপরে অবাধ লুটরাজের একচেটিয়া অধিকার তারা পেতে পারে না। সিরাজউদ্দৌলা বর্তমানে থাকতে একবার সে সুযোগ পেলে তাদের আসল চেহারা আপনারা দেখতে পাবেন। বাংলার ঘরে ঘরে হাহাকারের বন্যা বইয়ে দেবে সিরাজ, ক্লাইভ, মির্জাফর, ক্লাইভ। লুণ্ঠন, অত্যাচার, মানে লুট হবে, অত্যাচার হবে, কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না। তাই সময় থাকতে একযোগে মাথা তুলে দাঁড়ান, আপনারা অবশ্যই জয়লাভ করবেন। ব্যক্তি কিন্তু জাহাপনা, সৈন্য পরিচালনার যোগ্য সেনাপতিও তো আমাদের নেই। সিরাজ আছে, সেনাপতি মোহনলাল বন্দী হননি, তিনি অবিলম্বে আমাদের সাথে যোগ দেবেন। তাছাড়া আমি আছি। মরহুম আলীবর্দীর আমল থেকে এ পর্যন্ত কোন যুদ্ধে আমি শরিক হইনি, পরাজিত হয়েছি একমাত্র পলাশীতে, কারণ সেখানে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়। আবার যুদ্ধ হবে, আবার সৈন্য পরিচালিত করব আমি নিজে। আমাদের সঙ্গে যোগ দেবেন বিহার থেকে রামনারায়ণ, পাটনা থেকে ফরাসি বীর মসিয়েল, মানে এখানে আরেকজন সাফরে ফরাসি, আর এও ফরাসি। আর পাটনা, পাটনা ছিল হচ্ছে বিহারের রাজধানী টাইপ একটা জায়গা। সেখান থেকে নবাবের ফ্রেন্ড কিছু ছিল যারা খুব বীর ছিল, তাদের ভিতরে একজনের নাম হচ্ছে রামনারায়ণ, সেও যুদ্ধে যোগ দেবেন। বার্তা, সেনাপতি মোহনলাল বন্দী হয়েছে জাহাপনা। আই হায়! সিরাজ কিছুটা হতাশ হয়ে, মোহনলালও বন্দী হইল শেষমেশ। সিরাজ, জনতা, তাহলে আর কোনো আশা নেই, আর কোনো আশা নেই। সিরাজ, মোহনলাল বন্দী, তাহলেও কোনো ভয় নেই, আপনারা হাল ছেড়ে দেবেন না। সিরাজ, হাত তুলুন। হাত তুলে পলায়ন পর জনতাকে আশ্বাস দেবার চেষ্টা করতে লাগলেন। জনতা তাতে কান না দিয়েই পালাতে লাগলো। আসলে এখন আর কোনো উপায় নেই। সিরাজ, আমার পাশে এসে দাঁড়ান, আমার পাশে এসে দাঁড়ান, আমরা শত্রুকে অবশ্যই রুখে দেব। এবার কি বলতেছে দেখো, ধীরে ধীরে সন্ধ্যার আধার ঘনিয়ে এলো। লুৎফার প্রবেশ, মাথায় হাত রেখে ডাকলেন, লুৎফা। নবাব। সিরাজ চমকে, লুৎফা, তুমি এই প্রকাশ্য দরবারে? লুৎফা মানে নবাবের বেগম, প্রকাশ্যে তো কখনো আসে না, একটু অবাক হয়েছে। লুৎফা, অন্ধকারে ফাঁকা দরবারে বসে থেকে কোনো লাভ নেই নবাব। সিরাজ রুদ্ধ কণ্ঠে, কেউ নেই? কেউ আমার সঙ্গে দাঁড়ানো না লুৎফা, দরবার ফাঁকা হয়ে গেল। লুৎফা, তবু ভেঙে পড়া চলবে না জাহাপনা, এখান থেকে যখন হলো না, তখন যেখানে আপনার বন্ধুরা আছে সেখান থেকেই বিদ্রোহীদের শাস্তি দেবার আয়োজন করতে হবে। সিরাজ, সেখানে আমার বন্ধুরা আছে? কোথায় আমার বন্ধুরা আছে? হ্যাঁ, আপাতত পাটনায় যেতে পারলে একটা কিছু করা যাবে। হ্যাঁ, বিহারের পাটনা। লুৎফা, তাহলে আর বিলম্ব নয় জাহাপনা, এখনই প্রসাদ ত্যাগ করা দরকার। সিরাজ,
হ্যাঁ, তাই যাই, মানে ওইদিকে যে ওর ফ্রেন্ডদেরকে নিয়ে অ্যাটাক দিবে আবার। এখন কি বলতেছে একটু দেখি। হ্যাঁ, সিরাজ, কি আর আয়োজন। লুৎফা, আমি তার আয়োজন করে ফেলেছি। কি আর আয়োজন, দু তিনজন বিশ্বাসী খাদেম, খাদেম মানে সহকারী, খাদেম মানে আমরা বলতে পারি সহকারী, সঙ্গে থাকলেই যথেষ্ট। তোমরা প্রাসাদেই প্রাসাদেই থাকো, আবার যদি ফিরি দেখা হবে। লুৎফা, না, আমি যাব আপনার সাথে। সিরাজ, মানুষের দৃষ্টি থেকে চোরের মতো পালিয়ে পালিয়ে আমার পথ চলতে হবে, সে কষ্ট তুমি সইতে পারবে লুৎফা? লুৎফা, পারবো, আমাকে পারতেই হবে। বাংলার নবাব যখন পরের সাহায্যের আশায় লালায়িত, তখন কিসের অহংকার? মৃত্যু যখন আমার স্বামীকে কুকুরের মতো তাড়া দিয়ে ফিরেছে, তখন কিসের কষ্ট? আমি যাব, আমি সঙ্গে যাব। এখানে যদি কল্যাণী থাকতো না, কল্যাণী কইতো কি জানো? আই ইউ গো, ইউ গো, আই ডোন্ট গো, আই এম হিয়ার, মাতৃভূমির আজ্ঞা, আমি যাব না, ইউ গো। বুঝতে পারছো তো? আচ্ছা, তাইলে এইবার লাস্ট দুইটা দৃশ্য অনেক ছোট। নবাবের সিলভি কি বলছে? সিলভি বলছে হচ্ছে যে নবাবের গেটআপে নিয়ে আসা উচিত ছিল। তোমরা আমার যে ভালোবাসা দিছো, আসলে এই ইবিআই ব্যাচটা, মানে আমার পরিশ্রম তো ছিলই, আল্লাহর ইচ্ছাও ছিল। আর তোমরা যেভাবে আমাকে গ্রহণ করছো, এটা আসলে কোনো নবাবের থেকে কম না। নবাব তো একটা শব্দ, ধরো হ্যাঁ, একটা পদবি, কিন্তু তোমরা যে ভালোবাসাটা দিয়ে তোমাদের মনে আমাকে জায়গা দিছো, আমি মনে করি আমার রাজত্বটা আমি পাইছি। আসলে রাজত্ব খালি চেয়ারে বসলে তো হয় না, মানুষের রাজত্ব করতে হবে হচ্ছে মনে। যাতে এই চেয়ার, এই রাজ্য, এটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু মনের রাজত্ব সবসময় দীর্ঘস্থায়ী হয়। তো আমি তোমাদের কাছে আসলে কৃতজ্ঞ যে তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিছো। এবং আজকে কোর্সের বয়স শেষ হওয়ার 6 মাস পরেও, অ্যাকচুয়ালি কোর্স তো নভেম্বরে শেষ হওয়ার কথা, কোর্স শেষ হওয়ার প্রায় 8 মাস পরেও সিমিলার টাইপের ভালোবাসাই আমি শুরুতেও যেমন পাইছি, এখনো তোমরা এমন দিছো। ইভেন এখনো তোমরা প্রায় 65 জন ক্লাসটা করতেছো। তো আমি আসলে কখনো শুক্রিয়া আদায় করতে পারবো না। আমি তোমাদের কাছে সবসময় নত, আমি তোমাদের কাছে সবসময় নম্র। এবং আমি জানি এই 24 ব্যাচ হয়তো বা আমাদের প্ল্যাটফর্মে আসো, অন্যান্য প্ল্যাটফর্মে আসো, অনেক ভালো ভালো জায়গায় থাকবা, কিন্তু কিছু যদি অর্জন করো কখনো, তোমাদের যদি কখনো হেল্প লাগে, আমি জানি তোমরা আমাদের থেকে যোগ্য হয়ে যাবা। তারপরও কখনো যদি হেল্প লাগে, একটু আমাদেরকে বলবা। যদি পারি অবশ্যই করব। একটু আমাদের সাথে দেখা করতে আসবা, অবশ্যই দেখা করতে আমরা চাই তোমাদের সাথে। এবং কিছু সুখকর মোমেন্ট রেখে দিতে চাই তোমাদের সাথে, ঠিক আছে? তো এখন আহ তোমরা একটু বিশ্রাম নাও, 5 মিনিট আমাকে দাও, আমি একটু পানি খাই। এই দুইটা দৃশ্য আবার খুবই ছোট, এই দুইটা দৃশ্য খুবই ছোট। আর আরেকটা কথা আমি বলি, যে তোমরা আসলে আমাকে সেই যোগ্য মানছিলা, সেই যোগ্য সবার সামনে আমাকে করে তুলছো। আমার গুরু ফাহাদ স্যার আমাকে সেই যোগ্য হিসেবে দেখছে। আজ আমি আমার বাসা থেকে ক্লাস নিতে পারতেছি। আহ স্যার আমাকে বোর্ডটা গিফট করে, আমার স্টুডিও সেট আপ করে দেয়। মানে আমি সেই যোগ্যতা অর্জন করতে তোমরা আমাকে সেই সহযোগিতাটা করছো, বিধায় আজকে আমি এই জায়গায় আছি। তো এই পুরা ক্রেডিটটা তোমাদের, ঠিক আছে? আজকে আমি স্বীকার করলাম এবং সব সময় স্বীকার করব। তো আমি 5টা মিনিট একটু চাই তোমাদের কাছে, একটু দাঁড়াও। এখন হচ্ছে এই চতুর্থ দৃশ্য, দুইটা দৃশ্য, মানে চতুর্থ অঙ্কের দুইটা দৃশ্য আছে, খুব ছোট, খুব ছোট এবং মজাদার।
এলাম, আর কিছু সময়ের জন্য আসি। ওকে, এখন আহ, আসো। এখন ইন্ডিয়ায় তোমাদের থেকে যত ভুলগুলা ছিল না, এই ভুলগুলা আমি অনেক মানে তোমাদের থেকে যে ভুলগুলো আমি করছিলাম ইবিএতে, সেই ভুলগুলো আমরা সবাই স্টাডি করছি খুব ভালো মতো, এবং সেটারই একটা আহ, সুন্দর একটা রূপ হচ্ছে ইবিআই 2.0টা। দেখবা ওখানে সবকিছু মানে সময়ের থেকে বেশি গুছানো, পরীক্ষা হোক কিংবা লেকচার শিট, লেকচার পিডিএফ, প্র্যাকটিস শিট, ক্লাস কোয়ালিটি, সবই আমরা ওই লেভেলটাতে নিয়ে যেতে পারছি। এটার অবদান তোমাদেরই, যে তোমাদের থেকে ভুল ত্রুটিটা আমরা শিখছি এবং সামনের দিকে নিয়ে যাচ্ছি, এবং ইনশাল্লাহ আরো সামনের দিকে নিয়ে যাব। আর তোমরা যেটা বললা না যে সফল হয়ে আপনাদের সাথে দেখা করতে আসবো, কোনটাকে তুমি সফলতা মানবা? কোনটাকে? মনে রাখো, আমাদের সাথে দেখা করতে হলে না সফল হইতে হবে না, আমাদের সাথে দেখা করতে হলে তোমার সব থেকে বড় পরিচয়টা হইতে হবে তুমি একটা মানুষ। তুমি যদি সব থেকে পৃথিবীর সব থেকে ফেইলিওর একটা মানুষ হয়ে থাকো, আমি তোমার সাথে দেখা করতে প্রস্তুত। আমি এইভাবে বাজ বিচার করে কারোর সাথে দেখা করি না, যে তুমি ভার্সিটিতে চান্স পাইলা দেখা করতে আসছো, তোমাকে আমি এক্সট্রা প্রায়োরিটি দিলাম। যে চান্স পায় নাই সে আমার সাথে দেখা করতে আসলো, তাকে আমি প্রায়োরিটি কম দিলাম। এইভাবে আমরা কেউই করি না। তো তোমার যদি মন চায় আসতে দেখা করতে, তোমরা দেখা করতে আসবা। সফলতার তো কোনো সংজ্ঞা হয় না, কোনো বেঞ্চমার্ক হয় না। তো যে দেখা যাবে তোমার জন্য যেটা সফলতা, সেটা অনেকের জন্য কিছুই না। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝা গেছে? তো তোমরা আসবা। এখন শুরু করি। হানি তো নাই, খালি নাট আছে, নাট খেতেছে। ওকে, শুরু করলাম, হ্যাঁ। দেখো, রেডি। নবাব ইংরেজদের মতে, বিশ্বাসঘাতকদের মতে পালাইছে, তাদের মতে তো পালাইছে। নবাব রাজধানীতে নাই, সো পুরা কিংডমের ক্যাপিটালে তারা ব্যাক করছে। মির্জাফর নবাব হবে, 100% শিওর হয়ে যাচ্ছে। তার এখন রাজ্যাভিষেক হচ্ছে, ঠিক আছে। নবাব থাকতো মুর্শিদাবাদের নবাবের দরবারে, নবাবের মহলে। এখন মির্জাফরের মহলটাও তো মানে কোনো রাজপ্রাসাদের থেকে কম না। সেখানে মির্জাফর নিজেকে নবাব করে সবার সামনে উপস্থাপন করবে। কিরম? মঞ্চে প্রবেশের, আচ্ছা এগুলো তো আমরা পাবো, দেখো ক্যারেক্টার নিয়ে আমরা না বলি এখন। ওকে, ভালো কথা। রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ সহ অন্যান্য আমির ওমরারা দরবারে আসীন, মানে উচ্চ পদস্থ সব সরকারি ব্যক্তিরা উপস্থিত। দরবার কক্ষ এমন আনন্দ কোলাহল মুখর যে সেটাকে রাজ দরবারের দরবারের পরিবর্তে নাচ গানের মজলিস বলেও ভেবে নেওয়া যায়। মানে এখানে একটা পার্টি হইতেছে, আজ পার্টি হো রাহি হ্যায়, ঠিক আছে। রাজবল্লভ, কই আসর জুড়িয়ে গেল যে, নতুন নবাব সাহেবের দরবারে আসতে এত দেরি হচ্ছে কেন? মানে নতুন নবাব সাইজে গুজে আসতেছে, এখনো আসেনি, লেট হইতেছে। জগৎ শেঠ, ঢাল তলোয়ার ছেড়ে নবাবী লেবাস নিচ্ছেন খাঁ সাহেব। একটু দেরি তো হতেই পারে, ঢাল তলোয়ার ছেড়ে মানে সে এতদিন তো সেনাবাহিনীর প্রধান ছিল, এখন তো নবাব হচ্ছে, তাই তার স্বাস্থ্য একটু লেট হতেই পারে। তাছাড়া চুলের নতুন খেজাব, খেজাব মানে কি জানো? মেহেদির কালার। চুলের নতুন মেহেদি দিছে, মেহেদি দিছে। চোখে সুরমা, দাড়িতে আতর, এসব তাড়াহুড়োর কাজ নয়। রাজবল্লভ, দর্জি নতুন পোশাকটা নিয়ে ঠিক সময়ে পৌঁছেছে কিনা কে জানে। জগৎ শেঠ, না না, সে ভাবনা নেই। নবাব আলীবর্দী খাঁ ইন্তেকাল করার আগের দিনই থেকেই পোশাকটি তৈরি। মানে বাটপার দেখছো, এই বাটপার বুঝে নিছিল যে আলীবর্দী খাঁ মরে গেলে সে নবাব হবে, এ কারণে আগে থেকেই পোশাকটা রেডি করে রাখছে। ধরো আমিও একটা
পাঞ্জাবি বানায় রাখছি, আমি বিয়েতে পড়বো। যেদিন থেকে সানিবার বিয়ে হয়েছে ওই দিন থেকে আমি রেডি করছি। এটা তোমার ওটার কি করে, আহ পাঞ্জাবির উপরে জানি কি করে, ওইসব কিনা রাখছি যাতে আমার বিয়ের দিন আমি পড়তে পারি। তো এইটা তো মির্জাফর, ও তো পড়তেই পারে, বানাইতেই পারে। আমি ভাবছি সিংহাসনে বসবার আগেই খাঁ সাহেব সিরাজউদ্দৌলার হারেমে ঢুকে পড়লেন কি না। মানে দেখো, হারেমে কি হয়, হারেমে নারীরা থাকে, নষ্টামি হয়। তার মানে এই মির্জাফরের ক্যারেক্টার তো ভালো না। মির্জাফর নবাব হয়ে গেছে খুশিতে, হারেমে মনে হয় এন্ট্রি নিয়ে একাধিক বেগমের সাথে ইস্টিং ডিস্টিং নাচ গান করতেছে। এবার দেখো, রাজবল্লভ তবেই হয়েছে বেসুমার হুর গেলমানদের বিচিত্র ওড়নার গোলক ধাঁধা এড়িয়ে পার হয়ে আসতে খাঁ সাহেবের বাকি জীবনটাই না খতম হয়ে যায়। বলতেছে যে একবার যদি হারামে প্রবেশ করে সে কি আর বের হবে, বাকি জীবনটা তো ওখানেই পার করে দিবে, দুষ্টু। আচ্ছা, ওকে, এরপরে কি দেখো, রাজবল্লভ, আচ্ছা এটা তো গেছে। নকিব, নকিব কি করে, যে ঘোষণা দেয়, যে ঘোষণা দেয়। আচ্ছা, সুবে বাংলার নবাব দেশবাসীর ধন দৌলত জান সালামতের জিম্মাদার মীর মোহাম্মদ জাফর আলী খাঁ দরবারে তাশরিফ আনছেন। সবাই প্রস্তুত? আচ্ছা, হুঁশিয়ার, মীর জাফরের প্রবেশ, সঙ্গে মিলন। এই যে লুচু বেটাটা ছিল না, মীর জাফরের লুচু বেটা, এই সেই লুচু বেটা। সবাই সসম্ভ্রমে উঠে দাঁড়ালো। মীর জাফর ধীরে ধীরে সিংহাসনের কাছে এলেন, একবার আড়াআড়ি ভাবে সিংহাসনটা প্রদক্ষিণ করলেন, তারপর এক পাশে গিয়ে একটা হাতল ধরে দাঁড়ালেন। দরবারে সবাই কিছুটা বিস্মিত, এভাবে দাঁড়াইছে, বসে নাই কিন্তু, সবাই একটু অবাক হয়েছে। আচ্ছা, এক্সামের লিঙ্ক কোথায় পাবা? আচ্ছা আমি দিতেছি, দাঁড়াও, বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। দেখো, এবার কি হলো, রাজবল্লভ সিংহাসনের দিকে ইঙ্গিত করে, আসন গ্রহণ করুন সুবে বাংলার নবাব, দরবার আপনাকে কুর্নিশ করার জন্য অধৈর্য ভাবে অপেক্ষা করছে। মীর জাফর চারিদিক তাকিয়ে, কর্নেল সাহেব এসে পড়লেন বলে, মানে সে অপেক্ষা করছে লর্ড ক্লাইভের, লর্ড তখন, হ্যাঁ তখন লর্ড হইছে, লর্ড ক্লাইভের অপেক্ষা করছে। তার ব্রিটিশ সেনাবাহিনীতে তার পদবি ছিল হচ্ছে কর্নেল। জগৎ শেঠ, কর্নেল সাহেব এসে কোম্পানির পক্ষ থেকে নজরানা দেবেন। সে তো দরবারের নিয়ম, নজরানা মানে একটা গিফট দিবে, হ্যাঁ, বা এটাকে বলা যায় হচ্ছে তোমার নবাবকে নবাব হিসেবে মানার একটা ওয়ে। মির্জাফর, হ্যাঁ উনি এখনই আসবেন। রাজবল্লভ ঈষৎ অসহিষ্ণু মানে অধৈর্য হয়ে, কর্নেল সাহেব আসা অবধি দেশের নবাব সিংহাসনের হাতল ধরে দাঁড়িয়ে থাকবেন নাকি? নকিব, নকিব এখন আরেকটা ঘোষণা ঘোষণা দিতেছে। দেখো, নকিবের কাছে ঘোষণা দেওয়া। নকিব কি ঘোষণা দিতেছে, মহামান্য কোম্পানির প্রতিনিধি কর্নেল রবার্ট ক্লাইভ বাহাদুর দরবারে হুঁশিয়ার, এরকম একটা ঘোষণা দিছে। ক্লাইভের প্রবেশ, সঙ্গে ওয়াটস, কিলপ্যাট্রিক, গোটা দরবার সন্ত্রস্ত। মীর জাফরের মুখ আনন্দে ভরে উঠল। কেন? কারণ এর মাধ্যমেই তো নবাব হইছে। আচ্ছা, ক্লাইভ, লং লিভ জাফর আলী খাঁ। ও এখন তো আবার আমাকে ইংলিশে কথা বলতে হবে। লর্ড ক্লাইভ আসছে, এসে দেখতেছে, লং লিভ জাফর আলী খাঁ, বাট হোয়াট ইজ দিস, নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, এদিকে বাংলার নবাব না ফকির, মানে এর মাথায় নবাবের সামনে দাঁড়ায় নবাবের পিঞ্চ মারতেছে। হ্যাঁ, মানে সাহসী কিন্তু ছিল, ভালো সাহসী ছিল। মীর জাফর বলতেছে বিনয়ের সঙ্গে, কর্নেল সাহেব হাত ধরে তুলে না দিলে আমি মসনদে বসবো না, যে আমি সিংহাসনে বসবো না যতক্ষণ পর্যন্ত আপনি হাত ধরে না বসবেন। তেলবাজি করতেছে ক্লাইভ, প্রচন্ড বিস্ময়। হোয়াট, এই যে অভাগীর স্বর্গ পড়ছিলাম, অভাগীর স্বর্গে অভাগীর যে স্বামী ছিল তার নাম ছিল রসিক বাঘ। তো রসিক বাঘের তো আরেকটা বাঘিনী ছিল, তার সাথে ঘর সংসার করে। কিন্তু অভাগী যখন মারা যায় তখন কাঙালি তার বাবাকে ডেকে আনার টাইমে বলে যে আমার মা মারা যাচ্ছে, আপনি এসে একটু আশীর্বাদ দিয়ে যান, পায়ের ধুলো দিন। সে খুব অবাক হয়ে যায় যে আমার মতো মানুষের, যে এত বাজে কাজ করে আসছে, তাকে এত প্রায়োরিটি দেওয়া হইতেছে।
তো এখন লর্ড ক্লাইভও মনে করতেছে, হোয়াট, আমি নবাবকে বসাবো? এত বড় হয়ে গেছি আমি। দিস ইজ ফ্যান্টাস্টিক, আই মাস্ট সে। আপনি নবাব, এ মসনদ আপনার, আমি তো আপনার রাইয়াত, মানে কি জানো, প্রজা। প্রজা, আপনাকে নজরানা দিব। মির্জাফর, মির্জাফর বেইমানি নয় কর্নেল ক্লাইভ, ফাদার অফ অল বাটপার, ফাদার অফ অল বেইমান, ফাদার অফ অল ডার্টি থিংস ইজ সেইং হি ইজ নট আ বাটপার, আ বেইমান। এটা কোনো লাইন হইল? আমার মেজাজটা কিন্তু খারাপ হয়ে গেল এবার। বাংলার মসনদের জন্য আমি আপনার কাছে ঋণী, যে মসনদে বসতে হলে আপনার হাত ধরেই বসবো, তা না হলে নয়। ঠিক আছে, এবার কি বলতেছে? এবার বলতেছে, দেখো ক্লাইভ ওয়ার্ডসকে নিচু স্বরে, নো ক্লাউন উইল এভার বিচ হিম। ক্লাউন মানে কি? কাপুরুষ। ক্লাউন মানে কি? কাপুরুষ। কাপুরুষ বলতেছে ওয়ার্ডসকে, নো ক্লাউন উইল এভার বিট হিম, যে কেউ ইনাকে হারাতে পারবে না আর কোনো কাপুরুষ। দরবারের উদ্দেশ্যে, আমাকে লজ্জায় ফেলছেন নবাব জাফর আলী খান। আই এম কমপ্লিটলি ওভারওয়েলড। বুঝতে পারছি না কি করা দরকার। এগিয়ে গিয়ে মির্জাফরের হাত ধরলো, তাকে সিংহাসনে বসিয়ে দিতে দিতে, জেন্টলম্যান, আই প্রেজেন্ট ইউ দ্য নিউ নবাব, হিজ এক্সেলেন্সি জাফর আলী খান। আপনাদের নতুন নবাব জাফর আলী খানকে আমি মসনদে বসিয়ে দিলাম। মে গড হেল্প হিম অ্যান্ড হেল্প ইউ অ্যাজ ওয়েল। ওয়ার্স ও কিলপ্যাট্রিক, হিপ হিপ হুররে। ক্লাইভ, আপনাদের দেশে আবার শান্তি ফিরে এলো। কিলপ্যাট্রিকের কাছ থেকে একটি সুদৃশ্য তোড়া নিয়ে নবাবের পায়ের কাছে রাখলো, মানে একটা গিফট। ক্লাইভ, কোম্পানির তরফ থেকে আমি নবাবের নজরানা দিলাম। ওকে ফাইন। অমিচার, আমাকে খুন করে ফেলো, আমাকে খুন করে ফেলো। এখন হঠাৎ করে অমিচার ঢুকছে। অমিচার ঢুকে একদম উন্মাদ পাগলের মতো করছে, আমাকে খুন করে ফেলো, আমাকে খুন করে ফেলো। আচ্ছা কেন? খুন করে ফেলো আমাকে। মির্জাফর, কি হয়েছে, ব্যাপার কি? এখন ওর সাথে একটা বাটপারি হয়েছে, মনে আছে? যে ওকে কয়েক লক্ষ, প্রায় 20 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল এবং জাল নোটে সাইন করছিল। ওখানে কিন্তু লর্ড ক্লাইভ সাইন করে নাই। হ্যাঁ সরি, ওখানে কিন্তু ওয়াটসন সাইন করে নাই, একজন অন্য জনকে দিয়ে সাইন করা হয়েছিল। তোমাদের খেয়াল আছে ব্যাপারটা? একটু বলো তো। এখন ধরো অমিচাঁদ এরকম হয়েছে, অমিচাঁদ ধরো কোনো হারেমের মধ্যে বসেছিল। হারেম মানে তো বুঝছো এতক্ষণ। এখন অমিচাঁদ খবর পাইছে যে সবকিছু ভাগ বাটোয়ারা হয়ে গেছে। এখন অমিচাঁদ হারেমে ধরো তার প্রিয় বান্ধবীর সাথে এমনি আছে, হঠাৎ করে তার মাথায় গান আসতেছে, ওয়ে হয়ে 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 ওয়ে হয়ে হয়ে হয়ে। কেন? কারণ তাকে তো জাল নোট দিয়ে ঠকানো হয়েছে। এখন তো তার মাথা মুথা গরম, চোখ উন্মাদ হয়ে গেছে। সে আসছে, এসে বলতেছে, খুন করো প্লিজ, কিল মি, কিল মি, কিল মি, আমাকে মেরে ফেলো। আচ্ছা ভালো কথা। ক্লাইভ, হ্যাভ ইউ গট ম্যাড? তুমি কি পাগল হয়ে গেছো? অমিচাঁদ, ম্যাড বানিয়েছো, এখন খুন করে ফেলো, দয়া করে খুন করে ফেলো কর্নেল সাহেব। ক্লাইভ, ডোন্ট বি সিলি, কি হয়েছে তা বলবে আমাদেরকে। এখন অমিচাঁদ বলতেছে, আমার টাকা কোথায়, আমার টাকা কোথায়, কোথায় রেখেছিস আমার টাকা? ক্লাইভ, কিসের টাকা? দেখো এখন অমিচাঁদ বলতেছে, দলিলে সই করে দিয়েছিলে, সিরাজউদ্দৌলা হেলে গেলে আমাকে 20 লক্ষ টাকা দেওয়া হবে। কোথায় সে দলিল? ক্লাইভ বলতেছে, তোমরা জাল করেছ, দৌড়ে সিংহাসনের কাছে গিয়ে বিচার করুন, আপনি নবাব বিচার করুন। ক্লাইভ, আমি এর কিছুই জানি না। অমিচাঁদ, তা জানবে কেন সাহেব? নবাবের রাজকোষ বাটোয়ারা করে, বাটোয়ারা মানে ভাগ বাটোয়ারা করে, তোমার ভাগে পড়েছে 21 লক্ষ টাকা। সকলে ভাগের অংশের মতো কিছু না কিছু পড়েছে, কিন্তু আমার বেলাতে। আমার বেলাতে। ক্লাইভ বলতেছে, সবলে অমিচাঁদের বাহু আকর্ষণ করে, ইউ আর ড্রিমিং অমিচাঁদ। কিভাবে বলছে দেখো, অমিচাঁদ, তুমি খোয়াব দেখছো। অমিচাঁদ, খোয়াব দেখছি না, দলিলে পরিষ্কার লেখা 20 লক্ষ টাকা পাবো, তুমি নিজে সই করেছো। আচ্ছা ভালো কথা। ক্লাইভ, কই, হ্যাঁ ক্লাইভ, আমি সই করলে আমার মনে থাকতো, তোমার বয়স হয়েছে,
মাথায় গোলমাল দেখা দিয়েছে। এখন তুমি কিছুদিন তীর্থ করো। মানে কি, বয়স হয়ে গেলে আমরা হজে পাঠাই দিই না, হাজি হয়ে আসো। বয়স হয়ে গেলে আমরা বৃন্দাবনে পাঠাই দিই না। এখন বলতেছে তোমার বয়স হয়েছে, তুমি একটু যাও ঘুরে আসো, দুইটা দরকার পড়লে হারেমে ঘুরে আসো। ঈশ্বরকে ডাকো, মন ভালো হবে। অমিচাঁদ অমিচাঁদকে কিলপ্যাট্রিকের হাতে দিয়ে দিল। সে তাকে বাইরে টেনে নিয়ে গেল। অমিচাঁদ চিৎকার করে বলতে লাগলো, আমার টাকা, আমার টাকা। এখন ক্লাইভ বলতেছে, অমিচাঁদের মাথায় খারাপ হয়েছে। ইউর এক্সিলেন্সি মে ফরগিভ আস, আমাদেরকে মাফ করবেন জগৎ ছেড়ে। এমন শুভ দিনটা থমথমে করে দিয়ে গেল ক্লাইভ। ভুলে যান, ও কিছু নয়। নবাবের দিকে দাঁড়িয়ে, আমার মনে হয় আজ দরবারে নবাবের কিছু বলা উচিত। মানে স্বাভাবিকভাবে একটা বক্তৃতা দেওয়া উচিত। রাজবল নিশ্চয়ই। প্রজা সাধারণ আশ্বাসে আবার নতুন করে বুক বাঁধবে। রাজকার্য পরিচালনায় কাকে কি দায়িত্ব দেওয়া হবে তাও মোটামুটি তাদেরকে জানায় দেওয়া দরকার। মীর জাফর ধীরে ধীরে দাঁড়িয়ে পাগড়ি ঠিক করতে করতে কি বলতেছে, আজকের এই দরবারে আমরা সরকারি কাজ আরম্ভ করার আগে কর্নেল ক্লাইভকে শুকরিয়া জানাচ্ছি তার আন্তরিক সহায়তার জন্য। বিনিময়ে আমি তাকে ইনাম দিচ্ছি। দেখো, বাটপার, দ্য ফাদার অফ অল বাটপার ইজ গিভিং, কি দিতেছে দেখো তো, 4 লক্ষ টাকা আয়ের জমিদারি 24 পরগনার স্থায়ী মালিকানা। 24 পরগনা স্থায়ী ভাবে দিয়ে দিতেছে, যে জায়গায় বাৎসরিক 4 লক্ষ টাকা ইনকাম হয়। বলদ, দুষ্টু, আমারে চেতান। ওকে, দেখো, ওয়াটসন ও কিলপ্যাট্রিক একসঙ্গে হুররে। ক্লাইভ হাসি মুখে মাথা নাড়িয়ে, থ্যাংক ইউ মির্জাফর। দেশবাসীকে আমি আশ্বাস দিচ্ছি যে তাদের দুর্ভোগের অবসান হয়েছে। সিরাজউদ্দৌলার অত্যাচারের হাত থেকে তারা নিষ্কৃতি পেয়েছে বা মুক্তি পেয়েছে, মুক্তি পেয়েছে। এখন থেকে কারোর শান্তিতে আর কোন রকম বিঘ্ন ঘটবে না। প্রহরী, সেনাপতি মীর কাসেমের দূত। মীর কাসেমকে এই জাফরের জামাই, সে পরে নবাব হয়। জাফরের জামাই, সে কিন্তু আবার ভালো ছিল, এক সময় ভালো ছিল। সে কিন্তু নবাব হওয়ার পর ইংরেজদের মানতেছিল না, এবং ইংরেজরা তাকে বসে আবার মীর জাফরকে নবাব বানায়। মীর জাফর, হাজির করো। বসলেন। দূতের প্রবেশ। মিরন দ্রুত তার কাছ থেকে এগিয়ে এলো। মিরনের হাতে পত্র প্রদান। মিরন পত্র খুলেই উল্লাসিত হয়ে উঠল। মিরন, পলাতক সিরাজউদ্দৌলা মীর কাসেমের সৈন্যদের হাতে ভগবান গোলায় বন্দী হয়েছে। মানে সিরাজ কিন্তু এখন ক্যাপচার্ড হয়ে গেছে, সিরাজ কিন্তু আটক হয়ে গেছে, তাকে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে। ক্লাইভ, ভালো খবর, ইউ ক্যান ফিল রিয়েলি সেফ নাও, যে আপনি এখন নিরাপদ বোধ করতে পারেন। কারণ কি, নবাব তো ধরা পড়েই গেছে, এখন তো আর কিছু করা সম্ভব নয়। মীর জাফর, কিন্তু তাকে রাজধানীতে নিয়ে আসার কি কোনো দরকার আছে? বাইরে যে কোনো জায়গায় আটকে রাখলেই তো চলতো। সে কিন্তু মনে মনে তার ভয় লাগতেছে, স্বাভাবিক, কারণ সিরাজেরও তো অনেক ফ্যান ফলোয়ার আছে। ক্লাইভ রুখে উঠলো, নো ইউর অনার, আপনাকে শক্ত হতে হবে, যে আপনাকে আরো শক্ত হতে হবে, ভয় পেলে তো চলবে না। শাসন চালাতে হলে মনের দুর্বলতা রাখলে হবে না, চলবে না। আপনি যে শাসন করতে পারেন, শাস্তি দিতে পারেন, দেশের লোকের মনে সে কথা জাগিয়ে রাখতে হবে এভরি মোমেন্ট। কাজেই সিরাজউদ্দৌলাকে শিকল বাঁধা অবস্থায় পায়ে হেঁটে সবার সামনে দিয়ে আসবে জাফরগঞ্জের কয়েদখানায়। কোন লোক তার জন্য এতটুকু দয়া দেখালে তার গর্দান যাবে। এখন মসনদের মালিক নবাব জাফর আলী খান। সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিনাল, যে যুদ্ধ অপরাধী। তার জন্য সিম্প্যাথি দেখাবে সে ট্রেটর। ট্রেটর মানে কি? ট্রেটর মানে হচ্ছে যারা সাবমার্সিভ অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে, রেইনকোটে আমরা পারছিলাম, অর্থাৎ দেশদ্রোহিতার সাথে যুক্ত। আর আইনি ট্রেটরের শাস্তি মৃত্যু। এন্ড দ্যাট ইজ হাউ ইউ মাস্ট রুল, যে এইভাবেই তোমার এখন রাজকার্য পরিচালনা করা উচিত। এবার কি বলতেছে দেখো, আরে মিয়া, অ্যাক্টিং এ আছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, মীর জাফর, আপনারা সবাই শুনেছেন আশা করি,
সিরাজকে বন্দি করা হয়েছে, সবার সামনে এটা বলতেছে। যথাসময়ে তার বিচার হবে, আমি আশা করি কেউ তার জন্য সহানুভূতি দেখালে নিজের বিপদ টেনে আনবেন। ক্লাইভ, ইয়েস। তাছাড়া মুর্শিদাবাদের রাজপথ দিয়ে যখন তাকে সোলজাররা টানতে টানতে নিয়ে যাবে, তখন রাস্তার দুধারে অর্ডিনারি পাবলিক তার মুখে থুথু দেবে। দে মাস্ট স্পিট অন হিজ ফেস, যে তার ফেসে থুতু ছুঁড়ে মারবে। এটা অপমান একটা। মির্জাফর, অতটা কেন? এত কষ্ট করার দরকার আছে? ক্লাইভ, আমি জানি হি ইজ ডেড হর্স, যে সে একটা মৃত ঘোড়া, তার আর কোনো মানে কি নাই, শক্তি নাই। কিন্তু এটা না পারলে লোকে আপনার ক্ষমতা দেখে ভয় পাবে কেন? পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসন কার্যের গ্রানাইট ফাউন্ডেশন। মানে কি? মূল নীতি। মূল নীতি যে আপনাকে ভয় দেখায় রাখতে হবে, নাই তো হবে না। ক্লাইভ, আমি জানি হি ইজ আ ডেড হর্স। ও আচ্ছা, এটা তো শেষ। মির্জাফর মসনদ থেকে নামতেই দাঁড়াতেই দরবারের কাজ শেষ হল। নবাব দরবার থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে প্রধান আমাত্যরা অর্থাৎ প্রধান মন্ত্রীরা এবং তার পেছনে সকলে, মঞ্চের আলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে গেল, কিন্তু প্রেক্ষাগৃহে অন্ধকার, ধীরে ধীরে মঞ্চে অনুজ্জ্বল আলো জ্বলে উঠলো। কথা বলতে বলতে ক্লাইভ এবং মিরনের প্রবেশ। এই যে লুচু লুচু মিরন, হ্যাঁ লুচু মিরন খায় শুধু লিচু। তো এই লিচু মিরন এখন আমাদেরকে জাফরের সাথে কিছু কথা বলবে। ক্লাইভ, আজ রাত্রেই কাজ সারতে হবে, এই ব্যাপারে কোনো চান্স নেওয়া চলে না। এখন লিচি মিরন মিরন বলতেছে, কিন্তু হুকুম দেবে কে? আব্বা রাজি হলেন না তো। ক্লাইভ, রাজবল্লভকে বলো। মিরন, তিনি নাকি অসুস্থ, তার সঙ্গে দেখাই তো করা গেল না। ক্লাইভ, দেন তাহলে? মিরন, রাইদুল্লভ, ইয়ালুৎফুখা, ওরাও কেউ রাজি হচ্ছেন না। সরাসরি আসলে কেউ নবাবকে মারতে চাইতেছে না। এখন ক্লাসটা কি গেল গা? ওকে, এখন দেখো কাহিনী কি। ওকে ক্লাইভ, তাহলে তোমাকে সেটা করতে হবে। মিরন, প্রহরীরা আমার হুকুম শুনবে কেন? ক্লাইভ, তোমার নিজের হাতে সিরাজউদ্দৌলাকে মারতে হবে, ইন ইউর ওন ইন্টারেস্ট। সে বেঁচে থাকতে তোমার কোনো আশা নেই। নবাবী মসনদ তো পরের কথা, আপাতত হোয়াট অ্যাবাউট দ্য লাভলি প্রিন্সেস? লুৎফুন্নিসা, তোমার কাছে ধরা দেবে কেন সিরাজউদ্দৌলা জীবিত থাকতে? এভরিওয়ান ইজ সুপ্রিম লেভেলের লুচু। দেখো, এই মিরন তো লিচি মিরন, এই লিচি মিরন আসলে মেয়ে মানুষ দেখলে অজ্ঞান হয়ে পড়ে। আর লুৎফুন্নিসা তো অনেক সুন্দরী ছিল। তো বলতেছে যে মীর জাফর বেঁচে থাকতে তার প্রিয়তমা স্ত্রী কেন তোমার কাছে আসবে? তাকে তো আগে হত্যা করতে হবে। এইবার তার মাথাটা একদম ঘুরে গেছে। হোয়াট? আমি তো এটা খেয়ালই করিনি। দেখো এখন কি বলতেছে। মিরন, আমি একজন লোকের ব্যবস্থা করেছি, দেখো এখন সাথে সাথে সে রাজি, সে কাজ করবে, কিন্তু তোমার হুকুম চাই। ক্লাইভ, হোয়াটস আ পিটি। হায়ার্ড কিলার পর্যন্ত তোমার হায়ার্ড কিলাররা পর্যন্ত তোমার কথা বিশ্বাস করে না। এনিওয়ে, যা কোথাকে, মানে সে অপমান করতেছে। হোয়াট আ পিটি, কি দয়া করবো আমি তোমার উপরে, আসলে কেউ তোমাকে মানে না। হ্যাঁ, আচ্ছা। ক্লাইভ, কে এ? এখন দেখতেছো কে এ? মিরন, মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগ কে জানো? মোহাম্মদী বেগ আসলে নবাবের খুব কাছের। নবাবের মা এবং বাবা তাকে ছোটবেলা থেকে, আপন কেউ না, ছোটবেলা থেকে তাকে কোলে পিঠে মানুষ করছে। কিন্তু এখন সেই মোহাম্মদী বেগ 10,000 টাকার জন্য নবাবকে হত্যা করবে এবং 5,000 টাকা অগ্রিম চায়। দেখো, মোহাম্মদী বেগ। মিরন, মোহাম্মদী বেগ। ক্লাইভ, তুমি রাজি আছো? মোহাম্মদী বেগ, 10,000 টাকা দিতে হবে, 5,000 টাকা অগ্রিম। ক্লাইভ, এগ্রিড। ওকে, টাকা এখনই দিয়ে দাও। মিরন, মোহাম্মদী বেগ বেরোবার উপক্রম করলো। ক্লাইভ, দেয়ার মে বি ট্রাবল। অবস্থা বুঝে কাজ করবা, বি কেয়ারফুল। কাজ ফতে হলে, ফতে মানে শেষ, ফতে মানে শেষ হলে আমাকে খবর দেবে। ওরা বেরিয়ে গেল। ক্লাইভের মুখটা কঠিন হয়ে উঠলো। বা হাতের তালুতে ডান হাতের মুঠো দিয়ে আঘাত করে বলল, ইট ইজ আ মাস্ট, যে এটা করাই লাগতো, এই যে এইভাবে এটা করাই লাগতো, তাছাড়া ব্যবসা তো করা যাইতেছিল না। তাহলে এখন আমাদের লাস্ট দৃশ্য দেখতে দেখতে একটা বিশাল একটা জার্নি এখন শেষ হবে। ছোট্ট একটা দৃশ্য যেখানে নবাবকে মেরে ফেলে। আহ
আজকে আসলে খারাপ লাগার দুইটা কারণ। এক, নবাব মৃত্যুবরণ করবে, আর অফিসিয়ালি আমরা আজকে ক্লাসটা শেষ করব। খারাপ তো লাগে, কষ্ট লাগে। দেখি নবাবকে এখন মেরে ফেলতেছে। দেখো, 2রা জুলাই জাফরগঞ্জের কয়েকখানা, এই জায়গাটায়। ভালো কথা। সিরাজ, সিরাজ তো তোমার জেলখানায় খাটিয়ার উপবিষ্ট। উপবিষ্ট মানে হেলান দিয়ে আছে খাটিয়ে। আলো দেখে চমকে উঠলো। কোথা থেকে আলো আসছে? বুঝি প্রভাত হয়ে এলো। খাটিয়া থেকে উঠে মঞ্চের সামনে এগিয়ে এলো মাঝামাঝি এসে মিরন এবং তার পিছে মোহাম্মদী বেগ। সিরাজ মোনাজাতের ভঙ্গিতে হাত তুলে, এ প্রভাত শুভ হোক তোমার জন্য লুৎফা, শুভ হোক আমার বাংলার জন্য, নিশ্চিত হোক বাংলার প্রত্যেকটি নরনারী আলহামদুলিল্লাহ। হে ভাবছে সকাল হইতেছে। মিরন, আল্লাহর কাছে মাফ চেয়ে নাও শয়তান, এর বয়স মাত্র 17। আর এমন লুচুর লুচু, মাশাল্লাহ, অতিশয় লুচু ভাই। এও লুৎফারে বিয়ে করতে চাইছিল, এর বাবা ড্যাডি অফ অল লুচু, ও লুৎফারে বিয়ে করতে চাইছিল একটা সময়। আচ্ছা, সিরাজ চমকে উঠে, মিরন তুমি এ সময় এখানে? আমাকে অনুগ্রহ দেখাতে এসেছো না পীড়ন করতে? অনুগ্রহ মানে দয়া। মিরন, তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি। দণ্ডাজ্ঞা মানে কি? দণ্ড মানে কি? শাস্তি। শাস্তি। আজ্ঞা মানে কি? আদেশ। আজ্ঞা মানে কি? আদেশ। শোনাতে এসেছি। ওকে, কি শোনাতে দেখি? সিরাজ, নবাবের দণ্ডাজ্ঞা? নবাব আমাকে শাস্তি দিছে? মিরন, বাংলার প্রজা সাধারণকে পীড়নের জন্য। দেখো, টোটাল মামলা হওয়ার কারণ কি? মামলার কারণ, মামলার কারণ কি কি? মামলার আসামি, নবাবকে কি কি মামলার আসামি করা হয়েছে দেখো। হুম, দেখো তাকে কি কি মামলার আসামি দিছে। বাংলার প্রজা সাধারণকে পীড়নের জন্য, দরবারে পদস্থ আমির উমরাদের মর্যাদাহানির কারণে, বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনসঙ্গত বাণিজ্যের অধিকার ক্ষুণ্ণ করার জন্য, অশান্তি এবং বিপ্লব সৃষ্টির জন্য তুমি অপরাধী। নবাব জাফর আলী খাঁ এই অপরাধের জন্য তোমাকে মৃত্যুদণ্ড দিছে। কি দণ্ড দিছে? মৃত্যুদণ্ড। আই হাই! সিরাজ, মৃত্যুদণ্ড জাফর আলী খান স্বাক্ষর করেছে? ওই দেখি। মিরন, আসামির চেয়ে আসামির সে অধিকার থাকে নাকি? পিছনে মোহাম্মদী বেগ। এটা কিন্তু মীর জাফর তো বলে নাই, এটা তো কেবল চুক্তি হয়েছে তাদের মধ্যে। মোহাম্মদী বেগ, জনাব মিরন, নবাবের হুকুম তামিল করো। যে হুকুম, বাস্তবায়ন করো। কি হুকুম দিছে সেটা বাস্তবায়ন করো। সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল মোহাম্মদী বেগ, লাঠিটা মুঠো ধরে সিরাজের দিকে এগোতে লাগলো। এই তোরে মারো মাস্কা। সিরাজ, প্রথমে মিরন, তারপর মোহাম্মদী বেগ। মিরন, তবু মীর জাফরের পুত্র তুমি মোহাম্মদী বেগ, তুমি আসছো আমাকে খুন করতে? মোহাম্মদী বেগ তেমনই এগোতে লাগলো। হঠাৎ সিরাজ ভয় পেয়ে পিছনে যেতে লাগলো। সিরাজ, আমি মৃত্যুর জন্য তৈরি, কিন্তু তুমি এ কাজ করো না মোহাম্মদী বেগ। কেন? তুমি এ কাজ করো না মোহাম্মদী বেগ। অতীতের দিকে চেয়ে দেখো, চেয়ে দেখো। আমার আব্বা আম্মা পুত্র স্নেহে তোমাকে প্রতিপালন করেছে, তাদের সন্তানের রক্তে সে স্নেহের ঋণ মাইরে দিছে মাথায়। মাথায় মাইরে দিছে। লাঠি দিয়ে প্রচন্ড আঘাত করলো। সিরাজ লুটিয়ে পড়লো। মোহাম্মদী বেগ স্থির দৃষ্টিতে দেখতে লাগলো। মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে। ডান হাতের কনুই এবং বাম হাতের তালুতে ভর দিয়ে সিরাজ কিছুটা মাথা তুলে ধরলেন। ধরে এইভাবে এইভাবে মাথাটা তুলে ধরলো। সিরাজ স্থলিত কণ্ঠে খুব কষ্টে, লুৎফা, খোদার কাছে শুকরিয়া, এ পীড়ন তুমি দেখলে না। যে তুমি আমার এই কষ্টটা দেখলে না, তাহলে তুমিও কষ্ট পেতে। ঝাঁপিয়ে পড়লো এবং তার পিঠে পর পর কয়েকবার ছোড়ার আঘাত করলো। সিরাজের দেহ মৃত্যুর আকুঞ্চন। মোহাম্মদী বেগ উঠে দাঁড়ালো। সিরাজ ঈষৎ মাথা নাড়বার চেষ্টা করতে করতে মৃত্যু নিস্তেজ কণ্ঠে, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদী বেগ লাঠি মারলো। সঙ্গে সঙ্গে সিরাজের জীবন শেষ হয়ে গেল।
শুধু মৃত্যুর আক্ষেপ, তার দু হাতে দুটি মাটি আঁকড়ে ধরবার চেষ্টা, মুষ্টিবদ্ধ কাঁপতে কাঁপতে চিরকালের মতো নিস্তব্ধ হয়ে গেল। এই হইল আমাদের ইবিআইও আজকে নিস্তব্ধ হয়ে গেল। এই ছিল নবাব সিরাজউদ্দৌলা। ঠিক আছে, এই ছিল আজ আমরা সবকিছু শেষ, দা এন্ড। তোমাদের সাথে আজকে আমি কিছু কথাবার্তা বলে শেষ করি। একটু যেহেতু প্রায় 2.5 ঘন্টা বিরক্ত করলাম, আর 5-10 মিনিট বিরক্ত করি। তোমরা যেখানেই যাও, যেখানেই থাকো, যেখানেই তোমাদের ভবিষ্যৎটা নির্ধারিত হোক না কেন, তোমরা একটু সৎ থাকার চেষ্টা করো। আর মনে রাখবা যে পড়াশোনা চূড়ান্ত কিছু না, বা ধরো সর্বোচ্চ জিপিএ পাওয়া, সর্বোচ্চ শিক্ষিত হওয়াটাই জীবনের চূড়ান্ত কোনো সফলতা না। দিন শেষে অনেক মানুষ শিক্ষিত হয়, কিন্তু অনেক মানুষ ভালো মানুষ হয় না। ভালো মানুষ যে হয়, সে পৃথিবীতে টিকে যায়। আর যারা খারাপ মানুষ থাকে না, তারা কিন্তু টিকে না। টিকে না বলতে কি জানো, হুট হুট করে উঠে একেবারে চূড়ান্ত শিখরে পৌঁছায় যায়, কিন্তু বেশি দিন সাস্টেইন করতে পারে না। কিন্তু যারা ভালো মানুষ থাকে, তাদের ব্যাপারটা কি হয়, তারা সফলতার শিখরে পৌঁছাইতে অনেক সময় নেয়, ইভেন অনেক সময় ব্যয় হয়, এবং তারা একটা টাইমে খুব ধৈর্যশীল হয়ে ওঠে এবং কোনো কিছু থেকে ভয় পায় না, এবং একটা টাইমে যায় সফলতা ঠিকই অর্জন করে। তোমরা এখন এইচএসসি পরীক্ষাটা দিবা, পরীক্ষাটা দিয়ে এটা চূড়ান্ত একটা সত্য কথা আমি বলতেছি, এই গ্রুপে যারা আছে সবাই জিপিএ 5 পাবা না। সবাই পাবা না, এটা পসিবলই না। তোমার ক্লাসরুমে 30 জন স্টুডেন্ট থাকলে 30 জন জিপিএ 5 পাবে না। কিন্তু যে পাবে না, সে যে জীবনে সফল হবে না, এই গ্যারান্টি দেওয়ার অধিকার আমি তুমি কেউ রাখি না। আল্লাহ তাআলা রাখেন। আল্লাহ তাআলা তার জন্য একটা, তার যোগ্যতা অনুসারে ভালো কিছু লিখে রাখছে। ঠিক তেমনি ইউনিভার্সিটি অ্যাডমিশনে চান্স পেলে তোমাদের নিয়ে যেই সেলিব্রেশন হবে, তোমাদেরকে নিয়ে যা হবে না হবে, এটা কিন্তু আসলে তোমাদের চূড়ান্ত সফলতা না। যারা সেই সেলিব্রেশন গুলাতে যাইতে পারবা না, তারা কখনোই নিজেদেরকে ব্যর্থ ভাববা না। এমনও হতে পারে জীবনের কোনো একটা সেলিব্রেশন কেউ করতেছে, সেই সেলিব্রেশনে তুমি যে সেলিব্রেশনে যেতে পারছিলা না, সে যে মোটিভেশন দিচ্ছে, এটা কিন্তু হতে পারে একটা সময়। তাই লাইফটা খুবই আনপ্রেডিক্টেবল। আজ তুমি যার পছন্দের, কাল তুমি তার পছন্দের থাকবা কিনা এটার গ্যারান্টিও নেই। আজ তুমি যার কাছে ঘৃণার, কাল যে তুমি তার ভালোবাসার পাত্র হবা না, এটারও কোনো গ্যারান্টি নেই। তাই জীবনটা খুবই আনপ্রেডিক্টেবল। যতটা পারো খুশি নিয়ে, খুশি ছড়ায় নিজেদের মধ্যে থাকার চেষ্টা করো। বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে এটা বললাম। আমি হয়তোবা ওরকম বড় লেভেলের শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করিনি, হয়তোবা কখনো করব না, কিন্তু আমি সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। বিপদে যাতে তোমাদের আহ সাহায্যটা করতে পারি, আল্লাহ তাআলা আমাকে সেই যোগ্যতাটা যাতে দেয়, এটাতে আমি খুশি থাকবো। যেখানেই থাকো ভালো থাকো, এবং একটু ন্যায় এবং সত্যের সাথে থাকো। ঠিক আছে? তো এই সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আর এই ইবিআইটাই হাজার ইবিআই আসুক, এই ইবিআই থেকে, হ্যাঁ আমি অনেক বেশি নাম কামাইছি, এই ইবিআই আমাকে প্রতারকও বানাইছে। এই ইবিআই আমাকে সেই প্রতারকদের বিরুদ্ধে যায় তারা লড়ছে, এই ইবিআই এর বলা বাহিনী। এবং এটার সাফল্যে আমি আমার পরের ইবিআই প্রায় 3000 স্টুডেন্ট পেয়ে গেছি, এবং তারা খুবই প্লিজড আমাদের প্রতি, যে আমাদের বড় ভাইরা এত সাপোর্ট পাইছিল, হয়তোবা তোমরাই বলছো এবং তোমরা তাদেরকে সাজেস্ট করো, এবং তোমরা বলো যে সাকিব ভাইয়ের কাছে যা পড়ো। এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ অনলাইন মার্কেট প্লেসে এত ভালো ভালো টিচার আছে, অন্যান্য প্ল্যাটফর্মে সবাই এত ভালো ভালো, ইভেন আমরা খেলাধুলার টাইমে সবার সাথে মিশছি, দেখছি তাদের বিহেভিয়ার দেখছি, এবং সবাই এত ভালো, সেখানে তোমরা আমাকে প্রায়োরিটি দাও, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তাই আজকে কৃতজ্ঞতা বোধ বা কৃতজ্ঞতা স্বীকার করে আমি আজকে লাইভটা শেষ করছি। কোনো প্রয়োজনে যদি লাগে আমাকে আমাকে একটু বলবা, আমি তোমাদের প্রয়োজন মেটানোর সর্বোচ্চ চেষ্টা করব। আর এই তো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে কোনো এক বিজয়ে, কোনো এক দিনে। আসসালামু আলাইকুম।